চুপচাপ ক্লাসে যা, আর ভুলেও এদিক ওদিক তাকাবি না বলে দিলাম। আর ভার্সিটি ছুটি হওয়ার পর সোজা বাসায় চলে যাবি। আমার যেতে একটু দেরি হবে। যদি শুনেছি আমার কথার বরখেলাপ হয়েছে তাহলে দেখিস আমি কি করি। আমি কিছু না বলে মাথা নিচু করে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে বন্ধুদের পাশে বসে পড়লাম। কি রে, তোর গাল এমন টমেটোর মতো লাল হয়ে আছে কেন? আর বলিস না, ভার্সিটিতে ঢোকার সময় একটা দেয়ালের সাথে ধাক্কা লেগে গেছিল, তাই হয়তো গাল লাল হয়ে গেছে। মিথ্যা বললাম, না হলে ওরা আবার আমায় নিয়ে হাসাহাসি শুরু করবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে কেউ সোয়ার মেরেছে। দেখ, গালে একদম 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। আরে তেমন কিছু হয়নি, দেয়ালের সাথে ধাক্কা লাগে এমন হয়েছে বোধহয়। ওরা আর কিছু বলার আগে ক্লাসে স্যার চলে আসলেন। তাই আর কিছু বললো না। এরপর স্যার কিছুক্ষণ ক্লাস করে চলে গেলেন। এভাবে একে একে সব ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। এরপর বন্ধুদেরকে বলে ভার্সিটি থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখি এখনও গালে মিমাপুর হাতের দাগ বসে আছে। হওয়ারই কথা, কারণ যত জোরে মেরেছে কি আর বলবো। ভাগ্যিস তখন ভার্সিটিতে ছাত্রছাত্রী বেশি ছিল না, না হলে তো সবার সামনে চরম লজ্জায় পড়তে হতো। ও হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু আপনাদের সাথে তো পরিচিতই হলাম না। আমি তামিম, মা বাবার একমাত্র চোনা আর টুকরা। বাবার নিজের একটা বিজনেস আছে। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। আর ভার্সিটিতে যে মেয়ে আমাকে চর মেরেছিল সে হলো মেম, আমার থেকে 1 বছরের বড়। এবার অনার্স 2য় বর্ষে পড়ে। ভাবছেন সে আমায় কেন এবার চর মারলো? আসলে ভার্সিটিতে ঢোকার পর একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায় আর একটা কথা বলতে চাচ্ছিল। তখনই মেম অবশ্যই কী করলো সেটা তো দেখলেনি। মেম আপু আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে। তাছাড়াও সে আমার প্রাইভেট টিচার, মানে আমার মিস, আমার থেকে বড়। আর পাশাপাশি বাসা হয়, আম্মু জোর করে আমার কাছে পড়াতে পাঠিয়ে দেন। আসলে আমি বেশি পড়াশোনা করি না, সারাদিন মোবাইল নিয়ে থাকি। পড়াশোনায় একটু মন বসে না, তাই আম্মু মিমাপুর কাছে আমাকে প্রাইভেটে ভর্তি করে দেন। ওনার বাবার একটা বড় ফ্যাক্টরি আছে, বলতে গেলে ওরা খুব বড় লোক। আমার বাবার মিমাপুর বাবা দুজনেই বাল্যকালের বন্ধু। মিমাপু খুব রাগী স্বভাবের, সেই দিক দিয়ে সুন্দরীও বটে। ওনার কথা না শুনলে কথায় কথায় চর মারেন। এর প্রতিবাদ করলে আবার প্রাইভেটে গেলে শিক্ষা দেন। আর বাসায় উল্টাপাল্টা কথা বলে আম্মুর কাছে বকা খায়। তাই আমি ওনার মুখের উপর কিছুই বলতে পারি না, ভীষণ ভয় পাই ওনাকে। যাই হোক, অনেক কথা হয়েছে, এবার বাকিটা না হয় গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। এবার গল্পে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। ভীষণ খিদেও লেগেছে, তাই দেরি না করে নিচে খেতে চলে এলাম। নিচে গিয়ে দেখি আম্মু খাবার বেড়ে টেবিলে সাজিয়ে রেখেছেন। সোজা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। খাবার খেয়ে আবার নিজের রুমে চলে এলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই একটু বিছানায় গায়ে এলে দিলাম। ক্লান্ত থাকায় যে কখন ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ঘুম ঘুম চোখে মোবাইলটা হাতে নিয়ে দেখি বন্ধু রহিমের কল। এই সময় আবার কিসের জন্য কল দিল দেখি তো। হ্যাঁ বল। কিরে, কই তুই? আমি তো বাসায় ঘুমাচ্ছি। কেন, কি হয়েছে? আর ঘুমানোর দরকার নাই, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রহমান চাচার দোকানে চলে আয়। আমরা সবাই ওইখানে বসে আছি, তুইও চলে আয়, আড্ডা দিব। আচ্ছা তোর তাকে আমি আসছি বলে কল কেটে দিলাম। তারপর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভাবছি আজ মিমাপুর কাছে পড়তে যাব না, ভালো লাগছে না। এরপর রেডি হয়ে যে বেরোতে যাবো তখনই আম্মু এসে পথ আটকালেন। কি রে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি বন্ধুদের কাছে। সে কি, তাহলে মিমের কাছে আজ পড়তে যাবি না? না, আজ ভালো লাগছে না, কাল যাব। পড়াশোনা বাদে তোর তোর সবই ভালো লাগে। চুপচাপ বই নিয়ে মিমের কাছে পড়তে যা বলছি। একদিন না গেলে কি হয়? বুঝেছি, তুই এইভাবে যাবি না। দাঁড়া, মিমকে ফোন করে বলছি, ওই এসে তোকে নিয়ে যাবে। না না আম্মু, প্লিজ এমন করো না। আমি যাবো তো, এক্ষুনি যাচ্ছি। মিমের নাম শুনতে ভয়ে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি যা বলে আম্মু চলে গেলেন। কি আর করার, না গিয়ে পারা যাবে না, তাই যেতে হলো। এর আগে রহিমকে কল করে জানিয়ে দিলাম আমি আজ আসতে পারবো না। এরপর বই খাতা নিয়ে চলে এলাম মিমাপুদের বাসায়। দরজা কাছে এসে কলিং বেল বাজাতেই মিমের আম্মু এসে দরজা খুলে দিলেন। আন্টি, মিমাপু বাসায় আছেন? হ্যাঁ বাবা, ওর রুমেই আছে, তুমি যাও। আচ্ছা বলেই ওনার রুমে চলে এলাম। রুমের কাছে এসে বাইরে থেকে ধাক্কা দিতে ভিতর থেকে আওয়াজ এলো। দরজা খোলা আছে আর দাঁড়িয়ে না থেকে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে গিয়ে দেখি মিমাপু একটা বই নিয়ে বিছানায় বসে পড়ছে। আমাকে আসতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বসতে বললেন। আমি বসে পড়লাম। ওনার হাসি একদম মন কেড়ে নেওয়ার মতো, কিন্তু মেয়েটা যে এত রাগী তা দেখে বিশ্বাসই করবে না। চুপচাপ বসে আছি আর ভাবছি একটা মেয়ে এত রাগী হয় কি করে। ওই কি হলো, এত কি ভাবছিস? হ্যাঁ না, মানে কিছু না।
কিছু তো নিশ্চয়ই ভাবছিলি, আমি দেখেছি। বল কি ভাবছিলি? আরে না, কিছু ভাবছিলাম না। বলছি কি কি পড়াবেন আজ? ইংলিশ বের কর, আজ ইংলিশ পড়াবো। ওনার কথা মতো ইংলিশ বইটা বের করে দিলাম আর উনি দেখতে লাগলেন। কাল যে পড়া দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়েছে? কিছু না বলে চুপ করে আছি, কারণ পড়াটা শেষ করতে ভুলেই গেছিলাম। না জানি এখন কি হয়। কি হলো, চুপ করে আছিস কেন? তোকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, সেটার উত্তর দে। না মানে আসলে মানে পড়াটা। তোকে না বলেছিলাম আমার দেওয়া পড়া কমপ্লিট না করে পড়তে আসবি না? কি করিস সারাদিন যে পড়ার টাইম পাস না? সারাদিন তো মোবাইল টিপা আর আড্ডা দিতে পারিস। কি বলবো বুঝতে পারছি না। জ্বরটা এত চলে লেগেছে যে কথা বলার শক্তিটা মনে হয় হারিয়ে ফেলেছি। চোখের জল চলে এসেছে, আর থাকতে পারলাম না, কেঁদেই দিলাম। আপনি সবসময় আমায় এভাবে মারেন কেন? ব্যথা লাগে না বুঝি? আমি আর পড়বো না আপনার কাছে। আজকে আমি আম্মুকে বলবো আপনি শুধু শুধু আমায় খালি মারেন। কি কি বলে তুই আমার কাছে? আর পড়বি না? আমি তোকে শুধু শুধু মারি? এই কথা আর ভুলেও মুখে আনবি না বলে দিলাম, না হলে এর ফল খুব খারাপ হবে। আমার কলা ধরে মুখের কাছে মুখ এনে বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? আমার সাথে কেন সবসময় এমন করেন? কারণ আমি তোকে। আমায় কি বলেন? কিছু না, সরি। তোমার খুব লেগেছে তাই না? আমি তো অবাক তার মুখে তুমি শব্দটা শুনে। আপু, আপনি আমায় তুমি করে বললেন? বলেছি তো। কি হয়েছে? খুব ব্যথা পেয়েছো তাই না? চর মারলে তো ব্যথা পাবোই, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? সরি, প্লিজ মাফ করে দাও। আর কখনো তোমায় মারবো না। সত্যি তো? সত্যি। মনে থেকে জানো। এবার একটু পড়ো। তারপর আগের মতো মেমা আমায় পড়াতে শুরু করলো। প্রায় কিছুক্ষণ পড়ানোর পর আমায় চলে যেতে বললো। ব্যাগ গুছিয়ে জেনে চলে আসতে যাবো, তখনই পিছন থেকে মেমাপু ডাক দিলেন। শোন, কাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস, একটু দরকার আছে। কি দরকার? এত কিছু জানার দরকার নেই, যা বলছি তাই করবি, মনে থাকে জানো? আচ্ছা এখন তাহলে আমি যাই। ওকে যা, আর বাসায় কিন্তু গিয়ে পড়তে বসবি। আমার কিছু না বলে মাথা নাড়িয়ে চলে আসলাম ওদের বাসা থেকে। এরপর বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। রুমে এসে মেমাপুর দেওয়া পড়াগুলো কমপ্লিট করলাম। কি রাগি মেয়ে, জানিনি তো। বলা যেন যদি পড়া কমপ্লিট না করি তাহলে কাল কি না কি করে। তারপর আরও কিছুক্ষণ পড়াশোনা করে উঠে পড়লাম। কিছুক্ষণ মোবাইল টিপানোর পর আম্মা এসে রাতের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। আর দেরি না করে মোবাইলটা রেখেই চলে এলাম। এসে দেখি আম্মা আব্বু দুজনেই টেবিলে বসে আছেন। আমি গিয়ে একটা চেয়ার টেনে ওদের পাশে বসে পড়লাম। পড়াশোনা কেমন চলছে তোমার? জি ভালোই চলছে। মোবাইল আর আড্ডা একটু কমিয়ে ভালো করে পড়াশোনা করো। আচ্ছা। এখন চুপচাপ খাও। আর কিছু না বলে চুপ করে খেতে লাগলাম। খাওয়া শেষ হলে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে বের হতে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট হাঁটার পর ভার্সিটি এসে পৌঁছালাম। ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, তখনই কে যেন আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে সামনে তাকিয়ে তো আমি অবাক, কারণ এর কেউই না, মিমাপু। এদিকে মিমাপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে আমার হার্টবিট বেড়ে গেল। উনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি কি করেছি? ওই, তোকে গতকাল না সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে বললাম, তারপরেও তুই কিভাবে আমার কথা অমান্য করলি? আপু কি করছেন? ছাড়ুন, সবাই দেখছে তো। দেখুক, তবুও ছাড়বো না। আগে বল, সকালে তাড়াতাড়ি উঠলি না কেন? জানিস আমি সকাল থেকে তোর জন্য ওয়েট করেছিলাম, কিন্তু তুই আসছিস না দেখে অবশেষে আমি একাই চলে এলাম। সরি, আসলে ঘুম থেকে উঠতে পারিনি তাই। কেন পারবি না? আমি না গতকাল বলে দিলাম তাড়াতাড়ি উঠতে? গতকাল তো আপনি এটা বলেছেন যে আমার কখনো মারবেন না, তাহলে আজ মারলেন কেন? ওকে, এইবারের জন্য মাফ করে দিলাম। যা, নেক্সট টাইম যাতে আর আমার কথার বরখেলাপ না হয়। কিছু না বলেই চুপ করে থাকলাম। এখন ক্লাসে যা, আর ভার্সিটি ছুটি হলে গেটের কাছে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করবি, ওকে? আচ্ছা বলি, সেখান থেকে সোজা ক্লাসে চলে এলাম। এসে বন্ধুদের পাশে বসে পড়লাম। তখনই রনি বলে উঠলো, কিরে মিমাফু আস তোকে মারলো কেন? আরে ওনার কথা শুনি নাই বলে মারছে। তা কি এমন কথা বলেছিলেন মিমাপু যা তুই শুনলি না? এত কিছু বলতে পারবো না, আমার ভালো লাগছে না। একটু চুপ থাকতো না? আমার কথা শোনারা বোঝা গেছে যে আমি এখন রেগে আছি, তাই সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ক্লাসের চেয়ারও চলে আসলেন আর ক্লাস করাতে শুরু করলো। এইভাবে একটা একটা করে সবকটা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে বন্ধুদের ইউনিভার্সিটি গেট দিয়ে বের হতে যাবো, তখন এই পিছন থেকে কে যেন নাম ধরে ডাক দিল। পিছনে ফিরতে আমি অবাক, কারণ এতো একটা মেয়ে, আর এই মেয়েটা গতকালের সে মেয়েটা, মানে যার কারণে মিমাপু গতকাল আমাকে জ্বর মেরেছিলেন।
কিন্তু এই মেয়েটা এখানে আর কেন এবার আমাকে ডাকছে? কি হলো? সেই কখন থেকে যে ডাকছি, শুনতে পান না? না মানে কিসের জন্য ডাকছেন বলুন? সরি, কাল আমার জন্য মিম আপুর কাছ থেকে আপনাকে চর খেতে হলো। না ঠিক আছে, এখানে সরি বলার কি আছে? আর এমনিতে মিমাপু আমায় সবসময় মারেন। কেন কেন মিম আপু আপনাকে সবসময় মারেন কেন? উনি আপনার আত্মীয় হন নাকি? এই রে খাইছে, এখন কি বলি? না মানে আসলে দোষ করলে তারপরে মারে, তাই বললাম আর কি। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আমরা এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু একে অন্যের নামই জানা হলো না। আমার নাম ইমা, আর আপনার? জি, আমার নাম তামিম। আমরা এভাবে আপনি আপনি করে কথা বলবো নাকি? তো কি বলবো? যেহেতু দুজন এক ক্লাসে পড়ি তাহলে তুমি করে বলবো, কেমন? কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই। আচ্ছা ঠিক আছে বলবো। আচ্ছা এখন তাহলে আমি গেলাম, কালকে দেখা হবে, বাই। ইমা চলে যাওয়ার পর আমি জেনে পা বাড়াতে যাবো, তখনই সামনে তাকিয়ে যা দেখলাম, তাকে দেখার পর ভয় সমস্ত শরীর কেঁপে উঠল। কারণ সামনে মিমাপু দাঁড়িয়ে আছেন আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন, মনে হচ্ছে এখনই এসে আমায় মেরে ফেলবেন। আর এমন রূপ দেখে ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। লুচ্চা কোথাকার, মেয়ে দেখলেই কথা বলতে মন চায় তাই না? তোকে গতকাল নিষেধ করার পরেও তুই আমার কথা শুনলি না। তোর তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। আমার কাছে এসে কথাগুলো বলেন মিমাপু। আপু বিশ্বাস করেন আমি ওর সাথে। চুপ, বাসায় চল, আজকে তোর খবর আছে। আমার কথা অমান্য করা তাই না? চল আজ তোকে এর মজা বুঝাবো। বলে আমার হাত ধরে টানতে টানতে ভার্সিটির বাইরে নিয়ে আসলেন। তারপর একটা রিক্সা ডেকে আমাকে উঠিয়ে নিজে উঠে বসলেন আর রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে বললেন। এদিকে আমি চুপ করে বসে আছি, ভয়ে মিমাপুর দিকে তাকাতে পারছি না। ভাগ্যিস তখন বন্ধুদের আগে বিদায় করে দিয়েছিলাম, না হলে এখন যে কি হতো। প্রায় কিছুক্ষণ বসে থাকার পর রিক্সা এসে আমাদের বাসের সামনে থামলো। মিমাপু আমায় নামতে বলে নিজেও নেমে পড়লেন আর রিক্সা বাড়াতে রিক্সাওয়ালাকে বিদায় করে দিলেন। বাসায় যা আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে পড়তে চলে আসবি। যদি না আসিস তাহলে দেখিস আমি কি করি। আমি শুধু মাথা নাড়িয়ে বাসার ভিতরে চলে আসলাম। কি ভাবছেন মিমাপুর কথা অমান্য করার পরও উনি কিছু করেননি? জানি এখন কিছু করবেন না, বিকেলে প্রাইভেটে গেলেই শাস্তি দেবেন। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে ভাবছি কী করা যায়, মিমাপুর কাছ থেকে কীভাবে বাঁচা যায়। না, আমি আর ওনার কাছে পড়বই না, যাই হোক না কেন। এই বিষয়ে আব্বুকে বললে তো উনি শুনবেনই না, তাই আম্মুকে বলতে হবে। দেখি আম্মুকে বলে কিছু করা যায় কিনা। আব্বু হয়তো এখনও বাসায় আসেননি, যাই এই ফাঁকে আম্মুর সাথে কথা বলে আসি। তারপর বিছানা দিকে উঠে সোজা আম্মুর রুমে চলে এলাম। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল, কি বলবি? আসলে আমি আর মিমাপুর কাছে পড়বো না। কেন, কি হয়েছে? পড়বি না কেন? পড়বো না তো পড়বো না, ব্যাস। তুমি অন্য কোনো টিচার দেখো, আমি আর ওনার কাছে পড়বো না। কারণটা কি আগে বলবি তুই নাকি? উনি সবসময় আমার বিনা অপরাধে মারেন, এমনকি একটা ভুল হলেও চর মারেন। আর জানো আজ ভার্সিটিতে কি হয়েছে? ভার্সিটিতে মিমাপু আমায়। অপরাধ করলে মারবে, এটা স্বাভাবিক। আর আমিও ওকে বলে দিয়েছি তোর কোনো ভুল হলে তা ধরিয়ে দিতে। তাই বলে যেখানে সেখানে আমায় চর মেরে বসবে নাকি? এই দেখো আমায় আজ আবার। আমি এত কথা শুনতে চাই না। মিমের কাছে তোকে পড়তেই হবে, ব্যাস। না, আমি ওনার কাছে পড়বই না। কে কার কাছে পড়বে না শুনি? হঠাৎ আব্বু রুমে ঢুকে কথাটা বললো। ও নাকি আর মিমের কাছে পড়বে না। আমায় উদ্দেশ্য করে বলল। কেন পড়বে না শুনি? আমার দিকে তাকিয়ে বলল, না মানে আসলে উনি আমায়। মিমের নামে আমার কাছে কোনো নলেজ দিতে আসবা না। আমি জানি ও কেমন মেয়ে, ওর কাছে তোমাকে পড়তেই হবে। এখানে আমি আর কিছু শুনতে চাই না। জানি আব্বুর সাথে কথা বলার পারা যাবে না, তাই কিছু না বলে সেখান থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে মন খারাপ করে বিছানায় শুয়ে পড়লাম। ধুর, আর ভালো লাগে না। কেন যে আব্বু আম্মু আমার কষ্টটা বোঝে না। ভালো লাগছে না যখন একটু ফেসবুকে ঢুকি, একটু সময় পার করা যাবে। মোবাইল টেনে কিছুক্ষণ ফেসবুকিং করার পর বিকেল হয়ে গেল, প্রাইভেটে যাওয়ার সময় হয়ে গেছে। আব্বু এখন বাসায়, যদি না যাই তাহলে খবর আছে। এরপর বিছানা থেকে উঠে রেডি হয়ে ব্যাগে বই নিয়ে মিমাপুদের বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে কলিং বেল চাপ দিতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। কিছু না বলে বাসায় ঢুকে সোজা মিমাপুর রুমে চলে এলাম। এসে দেখি উনি বিছানায় বসে বসে মোবাইল নিয়ে কি যেন করছে। আমার আসতে দেখে বিছানা থেকে উঠে বসতে বলে কোথায় যেন চলে গেলেন।
আমি টেবিলের পাশে চেয়ারটা টেনে বসে পড়লাম আর মিমাপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ পিছনে দরজা আটকানোর শব্দ পেয়ে পিছনে তাকাতে দেখি মিমাপু হাতে একটা লাঠি নিয়ে রুমে ঢুকছেন। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলেন আর আমার কাছে এসে বসে পড়লেন। হাতে লাঠি আর দরজা লাগানো দুটো জিনিসে খুব অবাক হলাম আর একটু ভয় পেলাম। হাতে লাঠি কেন? এটা দিয়ে আমায় আবার মারবে না তো? কি চান্দু, ভয় পাচ্ছ নাকি? আমি কেন ভয় পাবো? তাহলে তুতলাচ্ছিস কেন? কই তোতলাচ্ছি? বাদ দে, ভার্সিটির কথা মনে আছে কি করেছিলি? কি করেছিলাম? আমার কথার অমান্য করেছিস। আর এখন বলছি কি করেছিলাম? এখন তোকে এই লাঠি দিয়ে পিটাবো যাতে আর জীবনেও আমার কথা অমান্য করতে না পারিস। আপু আমায় মাফ করে দেন, আমি আর কখনো এমন করবো না, সত্যি। না শোনা, তোমায় তো ছাড় দেওয়া যাবে না। একবার যেহেতু ভুল করেছিস সেটা আবার করবি, তাই এখন এই শাস্তি তোকে পেতেই হবে। ওঠ, আর এখন 50 বার কান ধরে উঠবোস কর। কি? এতবার কিভাবে করব? প্লিজ আপু, আজকের মতো ছেড়ে দেন। আমার ভুল হয়ে গেছে, আর কখনো আপনার কথা অমান্য করব না। মিম ঠাস করে লাঠি দিয়ে পিঠের উপরে একটা মেরে বসলো। তাড়াতাড়ি দে বলছি, না হলে এই লাঠি দিয়ে তোকে মেরে লাঠি ভেঙে ফেলবো। না না, দিচ্ছি, তবু মারবেন না প্লিজ। যে জোরে মেরেছে এইরকমভাবে আরেকটা দিলে তো আমি শেষ, তাই ভয়ে ভয়ে উঠবস করতে রাজি হয়ে গেলাম। তাড়াতাড়ি দে। না দিলে আবার লাঠি দিয়ে মেরে বসবে, তাই ইচ্ছা না থাকা শর্তে উঠবস করতে হলো। প্রায় 1টা না 20টা দিয়ে বললাম, আপু আমি আর পারছি না, প্লিজ এবারের মতো মাফ করে দেন। ওকে যা, এইবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যাতে আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। কিছু বললাম না। এখন বই বের কর, আর কালকের পড়াগুলো কই দেখি কমপ্লিট হয়েছে কিনা। এই না দেখুন। মিম কিছুক্ষণ দেখার পর, গুড বয়, এইভাবে প্রতিদিন পড়া কমপ্লিট করে পড়তে আসবে। এরপর আরও কিছুক্ষণ পড়ানোর পর মিমাপু আমায় যেতে বললেন। ব্যাগ গুছিয়ে চলে যেতে যাব, তখনই মিমাপু আবার পিছন থেকে ডাক দিলেন, শোন, কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি। তোকে সাথে নিয়ে একটু মার্কেটে যাব। তাহলে ভার্সিটি যাব কখন? একদিন না গেলে কিচ্ছু হবে না, তুই সকালে উঠে রেডি হয়ে থাকিস। না, আমি আপনার সাথে যেতে পারবো না। কি বললি তুই? আবার বল। এসে আমার কলা চেপে ধরে। না মানে বলছে আমি যাব আপনার সাথে। এই তো, গুড বয়, মনে থাকে জানো। এখন বাসায় যা, আর গিয়ে একটু পড়তে বসবি। ওকে। তারপর দেরি না করে মিমাপুদের বাসা থেকে বের হয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাসায় সে রুমে গিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনে রিংটনে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে না দেখে রিসিভ করলাম। ওপাশ থেকে কথাগুলো বেশি উঠলো, ওই কুত্তা, কই তুই এখনো ঘুমিয়ে আছিস তাই না? মনে নেই গতকাল কি বলেছিলাম? খালাম্মা, আপনি এখন যাকে ফোন দিয়েছেন উনি এখন ঘুমের দেশে আছেন, দয়া করে ওনার ঘুম ভাঙার পর আবার ফোন দিন বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ পরে নিচে আম্মনার একটা মেয়ের কথা শুনতে পেলাম। জানি না সকাল সকাল কে এসছে। ঘুম ভেঙে যাওয়ায় আর ভালো করে ঘুম আসেনি, তাই নিচে কারো কথা বলার আওয়াজ শুনতে পেলাম। সেদিকে কান্না দিয়ে আগের মতো ঘুমানোর চেষ্টা করলাম। এদিকে মিম ফোনে আমার এমন কথা শুনে রাগে আগুন হয়ে আমার বাসায় আসে। এসে দেখে আমার মা বসে চা খাচ্ছেন। তারা মিমকে দেখে একটু অবাক হলেন, এত সকাল সকাল মিম আবার কেন এসেছে? আরে মিম মামনি যে, তা হঠাৎ করে আমাদের কথা কিভাবে মনে পড়লো? ও তো এখনো ঘুমাচ্ছে কেন? কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, আসলে আমি একটু মার্কেটে যাবো তো, তাই ওকে সাথে নিয়ে এসেছিলাম। ও, তাহলে তুমি একটু বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। না আন্টি, তার কোনো প্রয়োজন হবে না, আমি নিজেই ওকে ডেকে আনছি, আপনি বসেন। আচ্ছা, তাহলে তুমিই যাও। এরপর মিম সোজা আমার রুমে চলে এলো। এসে দেখে যে আমি শান্তিতে ঘুমোচ্ছি, একদম বাচ্চাদের মতো করে। প্রথমে মিম ভেবেছিল আমাকে ঘুম থেকে জাগাবে না, কিন্তু পরক্ষণে ফোনের কথাগুলো মনে পড়ে গেল। আমার কথা অমান্য করে এখন শান্তিতে ঘুমানো হচ্ছে তাই না? দাঁড়াও চান্দু, তোমার ঘুম আমি ছুটাচ্ছি। আমি অনেক শান্তিতে ঘুমাচ্ছিলাম, এমন সময় মনে হলো সারা বিছানা ভেজা। আমার তো আবার এইসব করার পদ অভ্যাস নেই, তাহলে বিছানা ভিজলো কি করে? আর ঘুমিয়ে থাকতে পারলাম না, জট করে উঠে পড়লাম আর এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ সামনে তাকিয়ে দেখি মিমাপু একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর শয়তানি হাসি দিচ্ছে। আর বুঝতে বাকি রইল না গায়ে কে পানি দিয়েছে। আপনি আমার গায়ে পানি দিলেন কেন? দিয়েছি, ব্যাস করেছি। এখন না উঠলে আরও দেব। আমার কথা অমান্য করা তাই না? আর ফোনে কি যেন বলেছিলে মনে আছে? আমি আপনাকে কখন কি বললাম? মিম কিছু না বলে আমার ফোনটা নিয়ে কি যেন করে আমার কাছে দিয়ে বলল, দেখ ভালো করে, এটা কার নাম্বার?
ভালো করে চেক করে দেখে এটা মিমাপুর নাম্বার। আর তখনই চোখ পড়ে কল হিস্টোরিতে। এ কি, আমি এটা কি দেখছি? তার মানে একটু আগে মিমাপুই আমাকে কল দিয়েছিল, আর আমি নাকি ওনাকে কত কি বলে ফেললাম। এখন কি হবে আমার? হায় আল্লাহ, বাঁচাও। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। কি বলবো? কুত্তা, আমার খালাম্মা ডাকা, তাই না? আমি কি তোর খালাম্মা লাগে? আমার তোর খালাম্মা লাগে? ওর আগে আমার কলা চেপে ধরে। সরি, তখন ঘুমের মধ্যে ফোন দিয়েছিলেন তো, তাই বুঝতে পারিনি। বুঝবি কিভাবে? আমার বলা কথাটা তো তোর মনেই নেই। কিছু বললাম না। যা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, আমরা এখনই বের হব। কলেজ নাই বা গেলাম, কিন্তু আম্মা আব্বুকে কি বলবো যদি জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি? সে ব্যবস্থা আমি করে ফেলেছি। আন্টিকে বলেছি মার্কেটে যাব বলে তোকে সাথে নিয়ে এসেছি। ও, তাহলে ভালো হয়। আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মিমাপু আগের মতো বিছানায় বসে আছেন। আপনি এখনও নিচে যাননি? না, তোকে নিয়ে একসাথে যাব। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা, কিন্তু আগে আপনি নিচে যান। কেন? আমি নিচে যাব কেন? আপনার সামনে কাপড় চেঞ্জ করবো নাকি, তাই যেতে বলছি। করলে সমস্যা কি? কি এইসব কি বলছেন আপু? আচ্ছা, আমি যাচ্ছি, তুই রেডি হয়ে নিচে আয় তাড়াতাড়ি। বলে মিমাপু রুম থেকে বের হয়ে গেলেন। কি মেয়েরে ভাই, কিছুই মুখে আটকায় না, যেমন চায় তাই বলে। এরপর আমি রেডি হয়ে নিচে এলাম। এসে দেখি মিমাপু আম্মুর সাথে বসে বসে গল্প করছেন। চলেন, আমি রেডি। আন্টি, তাহলে আমি আজ আসি। আচ্ছা, দুজন সাবধানে যেও কিন্তু। তারপর মিমাপুকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। মার্কেটে যাবেন কি দিয়ে? একটা রিক্সা ডাক, রিক্সা দিয়েই যাব। এক রিক্সায় দুজন? তাড়াতাড়ি ডাক, দেরি হয়ে যাচ্ছে। কি আর করার, অনেকক্ষণ খোঁজে একটা রিক্সা পেলাম। অতপর মিমাপুকে রিক্সায় উঠতে বলে নিজে উঠে বসলাম, ইচ্ছে না থাকা সত্ত্বেও। কি হলো, এত চেপে বসছিস কেন? পড়ে যাবি তুই, এদিকে আয়। না, আমি ঠিক আছি। প্রথমবার কোনো মেয়ের সাথে এক রিক্সায় বসেছি, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। তোকে আসতে বলছি না, এদিকে আয়। ওটার এমন রাগে ফেস দেখে আর থাকতে পারলাম না, ভয় ভয়ে ওনার সাথে চেপে বসলাম। রিক্সা চলছে নিজ গতিতে, আর সেই সাথে হালকা হালকা বাতাসও লাগছে। এদিকে মিমাপুর সাথে চেপে বসার কারণে ওনার শরীর থেকে একটা পাগল করার মতো পারফিউম এসে নাকে লাগছে। বাতাসের কারণে ওনার চুলগুলো বারবার আমার নাকে এসে লাগছে। মন চাচ্ছে ওনার চুলে নিজের মুখ গুজে দেই, কারণ ওনার চুল থেকেও একটা পাগল করার মতো পারফিউম এসে আসছে। এক কথায় মিমাপুর সৌন্দর্যের বিবরণ দিয়ে ওনার সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এদিকে কথা বলতে বলতে রিক্সা এসে মার্কেটের সামনে দাঁড়িয়ে পড়লো। দুজনে নেমে গেলাম, আর মিমাপুর রিক্সা ভাড়া দিয়ে দিলেন। এরপর আমার হাত ধরে মার্কেটের ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে গিয়ে ওনার মন মতো কেনাকাটা করলো। এরপর বাইরে এসে আমায় নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলেন। বল, এখন কি খাবি? আমি কিছু খাবো না, আপনি খেয়ে নিন। তোকে এত কথা বলতে বলিনি, কি খাবি সেটা বল। বুঝেছি, ওনার কথা অমান্য করলে কপালে দুঃখ আছে, তাই বললাম আপনি যা খাবেন আমিও তাই খাবো। এরপর মিমাপু ওয়েটারকে ডেকে দুজনের জন্য কিছু খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবার নিয়ে চলে এলো। এরপর দুজনে যার যার মতো খেতে লাগলাম। খাওয়া শেষ হলে বিল দিয়ে দুজনে বাইরে চলে আসলাম। এসে মিমাপুর কথায় একটা রিক্সা ডাকলাম, আর দুজন উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে রিক্সা এসে বাসার সামনে থামলো, আর দুজনে নেমে পড়লাম। এরপর মিমাপু আমার বাসায় চলে যেতে বললেন। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসার ভিতরে ঢুকে পড়লাম। কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? মিমের মার্কেট করা শেষ? আমায় আসতে দেখে আম্মা এসে কথাটা বললেন। হ্যাঁ আম্মু, সব শেষ করে এসেছি। আচ্ছা, তাহলে আয়, এখন টেবিলে বস, আমি তোকে নাস্তা দিচ্ছি। না আম্মু, আমি খাবো না, মিমাপুর সাথে বাইরে খেয়ে এসেছি। আমি এখন রুমে গেলাম। আম্মুকে আর কিছু বলতে না দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ বসে থাকার পর গোসল করতে চলে গেলাম। গোসল করে বের হয়ে একটা কাপড় পরে নিচে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে আবার নিজের রুমে চলে এলাম। এইভাবে কেটে গেল সারাটা দিন। বিকেল হয়ে এলে প্রতিদিনের মতো মিমাপুর কাছে পড়তে চলে গেলাম। কিছুক্ষণ পড়াশোনা করে আবার বাসায় চলে আসলাম। আজ উনি কোনো কারণে একটুও রাগ দেখাননি। এরপর বাসায় এসে আরও কিছুক্ষণ পড়ার পর রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা পরের দিন ঘুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে এলাম। এসে দেখে আমার সব বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছে, তাই আমি কি ওদের সাথে যোগ হলাম। কি রে, আজ তুই এত তাড়াতাড়ি আসলি কিভাবে? কেন, আসতে পারি না নাকি? তা নয়, কিন্তু তুই তো সকালে দেরি করে উঠিস ঘুম থেকে, তাই বললাম আর কি। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, তাই চলে আসলাম। এইভাবে আর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার চলে আসলেন আর ক্লাস শুরু করে দিলেন। এইভাবে এক এক করে সব কটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসতে না আসতেই কে যেন পিছন থেকে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি ওই দিনের মেয়েটা
মানে ইমা। কি হলো, সেই কখন থেকে যে ডাকছি শুনতে পাও না? না মানে বলেন কিসের জন্য ডাকছেন? আবার আপনি? তোমাকে না তুমি করে বলতে বললাম। ও সরি, ভুল হয়ে গেছে। এখন বল, কেন ডাকছো? আগে ওদের বিদায় করো, তারপর বলছি। আচ্ছা তোরা যা, আমি একটু পরে আসছি। আমার কথা মতো বন্ধুরা চলে গেল। তারপর ইমাকে বললাম, বলো এখন কি বলবা? গতকাল ভার্সিটিতে আসলা না কেন? ও খালি একটু শরীর খারাপ ছিল, তাই আসেনি। ও আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও তো। কেন, আমার নাম্বার দিয়ে কি করবা? প্রেম করব, দিতে বলছি দাও। এত কথা বলো কেন? আচ্ছা বাবা দিচ্ছি, এখানে রাগ করার কি আছে? এই নাও আমার নাম্বার। রাতে কল দিলা ধরবা কিন্তু। এখন আমি গেলাম, বাই। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে আসলাম। ভাগ্যিস আজ মিমাপু ছিলেন না, না হলে আমার যে কী হতো আল্লাহ জানে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। অনেকক্ষণ ধরে ফেসবুকে থাকায় কখন যে বিকেল হয়ে আসলো খেয়ালই নেই। এরপর ফেসবুক থেকে বের হয়ে ব্যাগে বই খাতা নিয়ে সোজা মিমাপুদের বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে মিমাপু দরজা খুলে দিলেন। মিমাপুর দিকে চোখ পড়তে আমি তো অবাক, কারণ মিমাপু আজ একটা নীল শাড়ি পরেছেন, তার সাথে ম্যাচিং করে চুড়ি আর ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলে যেন ওনাকে পরিচয় ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আজ হঠাৎ করে উনি এভাবে সাজলেন কেন? কিছু তো কাবলা আছে নিশ্চয়ই। কিরে এভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি একটা পরীকে। তাই না? আমাকে আজ কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। মিম আমার কথায় হয়তো লজ্জা পেয়েছে, যা ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। যা, আমার লজ্জা করে না বুঝি। এইখানে লজ্জার কি আছে? কিছু না, এবার ভেতরে আয়। এভাবে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ মনে ছিল না। আপু বাসায় কি কেউ নেই? কাউকে দেখছি না তো। আম্মুকে নিয়ে আব্বু ওনার একটা ফ্রেন্ডের বাসায় গেছেন, আসতে বিকেল হবে। ও, কথা বলতে বলতে মিমাপু রুমে চলে এলাম। এসে টেবিলের পাশে চেয়ারে বসে পড়লাম। মিমাপু একটা চেয়ার টেনে আমার পাশে বসে পড়লেন। আবার একটা কথা বলবো, যদি রাগ না করেন? কি কথা বল। আজ আপনি শাড়ি পরেছেন কেন? এইভাবে তো আর কোনোদিন শাড়ি পরেননি। তোর জন্য পড়েছি। কি আমার জন্য মানে? কিছু না, তুই বই বের কর, অনেক কথা হয়েছে আজ। হ্যাঁ এই নিন। একটা বই বের করে দিলাম। এরপর মিমাপু আমায় পড়ানো শুরু করে দিলেন। কিছুক্ষণ পড়ানোর পর আমায় একটা পাঠ পড়তে বললেন। আমি ওনার কথা মতো পড়তে লাগলাম। অনেকক্ষণ ধরে পড়ছি, এমন সময় মিমাপুর দিকে চোখ পড়তে দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার তাকান দেখে খানিকটা লজ্জা পেলাম, তার সাথে আবার চোখ নামিয়ে ফেললাম আর আগের মতো পড়তে লাগলাম। এদিকে আমি পড়ছিলাম, এমন সময় হুট করে কে যেন আমার শাড়ির কলার চেপে ধরে এক টান মেরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছু বুঝতে না পারলেও চোখ বড় বড় করে সামনে তাকিয়ে আমি অনেক বড় শখ খেলাম, কারণ যে আমার ঠোঁট চেপে ধরেছে সে আর কেউই না, মিমাপু। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতে মিমাপুর সাথে পেরে উঠতে পারছি না। উনি এক হাত দিয়ে আমার পিছনে চুল খামচে ধরছেন আর অন্য হাত দিয়ে আমার গলা চেপে ধরে আসছে, যার ফলে একটু নড়তে পারছে না। একটা নিষ্পাপ প্রাণীর মতো শুধু ওনার কাজকর্ম দেখে যাচ্ছি। প্রায় 5 মিনিট কিস করার পর মিমাপু নিজে থেকে আমার ছেড়ে দিলেন। আর তখন আমি লজ্জা মাখা মুখ নিয়ে বললাম, ছি আপু, আপনার লজ্জা করলো না ছোট ভাইয়ের বয়সী ছেলেকে কিস করতে? আপনাকে সবসময় বড় বোনের মতো ভাবতাম, আর আপনি কি না, ছি। ওই একদম বোন বলবি না, তাহলে খুন করে ফেলবো। শুন, আমি তোকে ভালোবাসি, তাই তোর ঠোঁটে কিস করার অধিকার শুধু আমার আছে, অন্য কারো নেই। আমি তো অবাক তার এমন বলা কথা শুনে। মেয়েটা কি আমায় ভালোবাসে? ভাবতে পারিনি জীবনে কোনো সিনিয়র মেয়ে আমায় এইসব কথা বলবে। মিমাপু কি সত্যি আমায় ভালোবাসে নাকি মজা করছে? আপু কি বলছেন এসব? মাথা ঠিক আছে তো আপনার? আমার মাথা ঠিকই আছে, আমি তোকে ভালোবাসি, এটা সত্যি। আর শুধু এটাই নয়, আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু এতদিন ইচ্ছে করে বলিনি। দেখেন আপু, এটা একদমই ঠিক না। আমি আপনাকে সবসময় বড় বোনের চোখে। আবার বোন বলিস? তোকে না বোন বলতে নিষেধ করেছি, তা কানে যায় না? তো কি বলবো? বউ বলবি, বউ। এখন বল, মিম তুমি আমার বউ। না আমি বলবো না। আর আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন। না বললে চর মারতে মারতে গাল লাল করে ফেলবো বলছি। আমি কিন্তু আম্মা আব্বুকে সব বলে দেবো যে আপনি আমার সাথে কি কি করেছেন। বুঝেছি, তুই এইভাবে শুনবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে কোত্থেকে যেন একটা ছুরি এনে আমার গলায় লাগিয়ে দিল। কি করছেন? কেটে যাবে তো, প্লিজ ছুরিটা সরান। তাহলে বল, মিম তুমি আমার বউ। না বললে এখনই গলা কেটে দিব। বলছি মিম তুমি আমার বউ। এবার আই লাভ ইউ বল। দেখেন আমি ছোট বলে আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন।
এটা কিন্তু ঠিক না। আমি আম্মু আব্বুকে সব বলে দেবো আপনার কথা। বলবি কিনা ছুরি দিয়ে গলা কেটে দিব। না, আমি বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। বলে আমার গালে একটা কিস করে বসলো। এখন আমায় যেতে দিন প্লিজ, আমি বাসায় যাব। ওকে, বাট বাসায় গিয়ে যদি এসব ব্যাপারে কাউকে কিছু বলিস তাহলে তোর কপালে দুঃখ আছে, মনে রাখিস। না না, আমি কাউকে কিছু বলবো না, তবু আমায় যেতে দিন প্লিজ। ওকে, যাওয়ার রাতে ফোন দিলে ফোন ধরবা কিন্তু। এবার আর দেরি না করে ব্যাগ গুছিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আল্লাহ, এ কেমন মেয়ে, সব কিছু জোর কাটিয়ে নিতে চায়। না জানি এখন থেকে আমার সাথে কি করে। আসলে সিনিয়র মেয়েদের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই, তাই সিনিয়রদের সাথে বেশি কথা বলি না। এর চেয়ে বড় কথা, এইসব প্রেম ভালোবাসা আমার একদমই বিরক্ত লাগে। তাই আজ পর্যন্ত কারোর সাথে এইভাবে জড়াইনি। মাথা একদম কাজ করছে না, কী যে করবো কিছু ভেবে পাচ্ছি না। তাই পড়া বাদ দিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। অনেকক্ষণ ফেসবুকে থাকার পর আবার খাবার সময় এসে পড়লো, তাই মোবাইলটা রেখে নিচে গিয়ে খাবারটা খেয়ে নিলাম। খেয়ে আবার উপরে চলে আসলাম। রুমে এসে যেই না মোবাইলটা হাতে নিতে যাব, তখনই ফোনে একটা কল আসে। আর সেটা হলো একটা আননোন নাম্বার থেকে। ধরবো কিনা ধরবো ভাবতেছি, কারণ আননোন নাম্বারে আমি বেশিরভাগ কল ধরি না। তবুও কেনা কি হবে, এর সে ভালো ধরেই দেখি কে ফোন করেছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ইমা বলছি। ও এমা, তুমি এই সময় কল দিলা যে, কোনো দরকার আছে নাকি? কেন, দরকার ছাড়া বুঝি ফোন দেওয়া যাবে না? আরে না, সেটা না, এমনি বললাম আর কি। ও আচ্ছা, খেয়েছো? হ্যাঁ, খেয়ে আসলাম মাত্র। তুমি? আমিও খেয়ে আসলাম। এভাবে ইমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। কল কেটে দিয়ে স্ক্রিনের দিকে তাকাতে দেখি মিমাপুর নাম্বার থেকে 5টা কল এসেছে, কিন্তু ইমার সাথে কথা বলে ধরতে পারেনি। এখন কি হবে? যদি কাল ভার্সিটিতে পেয়ে জিজ্ঞেস করে কল ধরলাম না কেন, তখন কি বলবো? ভাবতে না ভাবতেই আবার মিমাপুর কল চলে আসলো। আর দেরি না করে চট করে কল ধরে ফেললাম। ওই কুত্তা, তোর নাম্বার ওয়েটিং দেখাচ্ছিল কেন বল? কার সাথে কথা বলতেছিলি? আসলে আমার একটা ফ্রেন্ড কল করেছিল, তার সাথে কথা বলতেছিলাম। মিথ্যা বললাম, নাহলে নিশ্চিত কাল ছড়িয়ে ছড়িয়ে গাল লাল করে ফেলতো। ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড। গুড, কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না শুনি। এখন এইসব কথা বলার জন্য ফোন করেছেন নাকি? তাহলে এতক্ষণ ধরে ফোন ধরলা না কেন? আচ্ছা বাদ দাও, রাতে খেয়েছো? যে আপু খেয়েছে। আপনি? কুত্তা, তুই আবার আমায় আপু বলছিস? দাঁড়া, কাল তোকে একবার কাছে পাই, আপু টাকার স্বাদ বের করবো। তা কালকেই দেখা যাবে। এখন ফোন রাখেন, আমি ঘুমাবো বলে ফোন কেটে দিলাম। অনেক ঘুম পাচ্ছে, তাই দেরি না করে মোবাইলটা একপাশে রেখে বিছানায় গায়ে দিলাম। কিন্তু কিছুতে ঘুম আসছে না, কারণ চোখ লাগালেই মিমাপুর করে কিসের কথা মনে পড়ে যায়। অনেকক্ষণ এইভাবে করার পর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুমতে করে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি চলে এলাম। এসে দেখি মিমাপু ওনার বন্ধুদের নিয়ে ভার্সিটি বট গাছের নিচে বসে গল্প করছেন। রে, এখন আমি ক্লাসে যাব কি করে? ওনার সম্বন্ধে গেলেই তো দেখে ফেলবেন, আর তখন কি করবে নিজেই জানেন। কি করি একটা বুদ্ধি তো বের করতেই হবে, না হলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তোর যা হবার হবে। এখন কোনো রকম ক্লাসে যেতে পারি দেখি। তারপর ধীরে ধীরে ক্লাসের দিকে এগোতে লাগলাম। মিমাপুর পাশ দিয়ে যে না আসতে যাবো, তখন উনি আমায় দেখে ফেলেন আর ডাক দিলেন। ওই কই যাস, এদিকে আয়। যা, যেটার ভয় ছিল সেটাই হলো। এখন না গেলেও হবে না, তাই বাধ্য হয়ে যেতে হলো। জি আপু, আমায় ডাকছেন? ওই তোকে না আপু বলতে নিষেধ করলাম, তারপরে আবার আমায় আপু বলিস? ওই তুই বুঝবি না। আর হ্যাঁ, তুই এখন চুপচাপ ক্লাসে যা, আর টিফিন টাইম হলে ভার্সিটির ক্যান্টিনে চলে আসবি, তোর সাথে কথা আছে। আর কিছু না বলেই সেখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে বন্ধুদের সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করানো শুরু করে দিলেন। দেখতে দেখতে টিফিন টাইম চলে আসলো। এখন যদি মিমাপুর কথা মতো ক্যান্টিনে যাই, নিশ্চয়ই কপালে দুঃখ আছে। তাই বন্ধুদের বললাম, তোরা একটু থাক, আমি অসম থেকে আসি। এরপর ওদের কাছ থেকে সোজা ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে এসে দেখি মিমাপু ওনার বান্ধবীদের সাথে নিয়ে বসে আছেন। ধীরে ধীরে পায়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমায় কেন ডেকেছেন? তুই এসেছিস, আয় বস। এখানে তোর সাথে আমার বান্ধবীর পরিচয় করিয়ে দেই। এ হলো ইরা, ও হলো ইফা, আর এ হলো আমাদের পিচ্ছি দুলাভাই, তাই না? এইভাবে কয়েকজনের সাথে পরিচয় করে দিলেন। ওদের মুখ থেকে দুলাভাইয়ের কথা শুনে খানিকটা অবাক হলাম, সাথে লজ্জা পেলাম। তার মানে মিমাপু নিশ্চয়ই আমার ব্যাপারে ওদের কি কিছু বলেছেন। ওই চুপ থাক, তোরা দেখছিস না ও লজ্জা পাচ্ছে? ও মা, আমাদের পিচ্ছি দুলাভাই লজ্জাও পায় বলে সবাই হাসাহাসি করতে লাগলো। ওই তোরা থামবি? মিমাপুর কথা মতো সবাই চুপ হয়ে গেল। আচ্ছা এখন বল, তুই কি খাবি? আপনি যা অর্ডার দেবেন তাই খেয়ে নেব।
জানি না করলে শুনবে না, তো এটাই বলে দিলাম। এরপর মিমাপু সবার জন্য খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণের মধ্যে খাবার এসে পড়লো আর সবাই যার যার মতো খেতে শুরু করলাম। খাওয়া শেষ হলে মিমাপুকে বলে আমার ক্লাসে চলে আসলাম। এসে জেনে ক্লাসে ঢুকতে যাবো, তখনই সামনে ইমা এসে পথ আটকালো। ওই তুমি কলেজের সিনিয়র মেয়েদের সাথে ক্যান্টিনে বসে কি করছিলা? মানে আমি কখন কার সাথে বসলাম? ওই যে মিম আপু আর ওনাদের বান্ধবীদের সাথে বসলা, সেটার কথাই বলছি। ও মনে পড়েছে, আসলে উনি আমার টিফিন টাইমে ওনার সাথে দেখা করতে বলেছিল, তাই গিয়েছিলাম। সেটা ভালো কথা, কিন্তু ওদের সাথে বসে টিফিন খেলা কেন? আসলে মানে মিমাপু আমায় জোর করে বসেছিলেন, তাই বসে বললাম। কেন কেন উনি তোমায় কেন জোর করে বসাবেন? উনি কে হন তোমার? আমার প্রাইভেট টিচার। কি? হ্যাঁ। কিন্তু কবে থেকে? আমায় আগে কখনো বলনি কেন? আমি তোমার সাথে তো গতকালই পরিচিত হলাম, তাহলে বলার টাইম পাবো কোথায়? ইমা কিছু বলতে চাবে, এর আগে ক্লাসে স্যার চলে আসলেন, তাই আর কিছু না বলেই সে তার সিটে গিয়ে বসে পড়লো আর আমি বন্ধুদের পাশে এসে বসে পড়লাম। এইভাবে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। সবাই মিলে ক্লাস থেকে বের হয়ে আসলাম আর যা যা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারটাকে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আবার মিমাপুর কাছে পড়তে চলে গেলাম। এভাবেই কেটে যাচ্ছিল আমার দিন। প্রথমে ভার্সিটি, তারপর বাসায় এসে মিমাপুর কাছে পড়তে যাওয়া, আবার বাসায় এসে পড়তে বসা। এর মধ্যে মিমাপু আমায় অনেক কেয়ার করতে শুরু করেছে, সব কিছুতে অধিকার খাটায়। আর যদি ওনার কথা না শুনি তাহলে চড়িয়ে গাল লাল করে দেন। আর কোনো মেয়েকে আমার দ্বারের কাছেও ঘেঁষতে দেন না, আর আমার কোনো মেয়ের সাথে মিশতেও দেন না। যদি কোনো মেয়ের সাথে দেখেন তাহলে অবস্থা খুবই খারাপ করে ছাড়েন। আজকে ভার্সিটি থেকে ফিরে এসে খাবার খেয়ে বিকেলে মিমাপুর কাছে পড়তে গেলাম। আমি যেতে উনি এসে রুমের দরজা খুলে দিলেন। তুই রুমে এসে বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, বেশি সময় লাগবে না। বলেই ওয়াশরুমে চলে গেলেন। আর দাঁড়িয়ে না থেকে টেবিলের পাশে চেয়ারে গিয়ে বসে পড়লাম। বসে বসে অনেক বোরিং লাগছে, তাই মোবাইল বের করে একটু ফেসবুকে লগ ইন করলাম। নিউজ ফিডে ঘোরাঘুরি করছি, ঠিক তখনই ফোনে একটা কল আসে। যে দেখি ইমার নাম্বার থেকে ফোন এসেছে। এই মেয়ে আবার এই সময় ফোন দিয়েছে কেন? রিসিভ করে দেখি কেমন দরকার পড়লো, যার কারণে এই সময় ফোন দিল। হ্যাঁ ম্যাম বলো। কই তুমি এখন? আমি তখন মিমাপুর কাছে পড়তে এসেছি। কেন? তুমি কি একটু আমার সাথে মার্কেটে যেতে পারবা? কিছু কেনাকাটার ছিল। আরে এখন আসবো কিভাবে? বললাম তো এখন আমি প্রাইভেট এসেছি, আর মিমাপু আমায় যেতেও দেবেন না। প্লিজ, খুব দরকার ছিল, দেখো না কিছু বলে আসতে পারো কিনা প্লিজ। আরে সত্যি আমি আসতে পারবো না। আচ্ছা একটা কাজ করো, তুমি বরং কাল ভার্সিটি ছুটি হওয়ার পর মার্কেটে যাও, তখন আমি ফিরে আসি আর তোমার সাথে যেতেও পারবো। আচ্ছা তাহলে এটাই ভালো হবে। কাল কিন্তু ভার্সিটির পর দুজনে মার্কেটে যাব, মনে থাকে যেন। এখন ফোন রাখলাম, বাই। ফোন কেটে দেওয়ার পর যে না মোবাইলটা পকেটে পড়তে যাবো, তখনই সামনে চোখ পড়তে দেখি মিমাপ্পা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওয়াশরুম থেকে বের হয়ে হয়তো এতক্ষণ ধরে আমার কথা শুনছিলেন। আপুকে আমাদের সব কথা শুনে ফেলেছেন। শুনে থাকলে যখন আমার কি হবে, আল্লাহ বাঁচা মুছে। কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ? আমার কাছে এসে বলেন কথাটা। কই কারোর সাথে তো না। তুমি আপনি হয়তো ভুল দেখছেন। আমি দেখেছি তুই কার সাথে যেন কথা বলতেছিলি, সত্যি করে বল, কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ? ও হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম এতক্ষণ। কই দেখি তোর ফোনটা দে তো। আমার ফোন কেন আমি আপনাকে দেব? দিতে বলছি, চুপচাপ দে। ভয়ে মোবাইলটা বের করে ওনার হাতে দিয়ে দিলাম। না জানি এখন কি হবে, যদি উনি ইমার কল লিস্ট দেখে ফেলেন তাহলে তো আমি শেষ। এদিকে মেমাপু মোবাইলটা নিয়ে রিসিভ কলের লিস্ট চেক করতে লাগলেন। প্রায় কিছুক্ষণ চেক করার পর হঠাৎ সজোরে মোবাইলটা মেঝেতে সরে মারলেন। আমি মাথা নিচু করেছিলাম, হঠাৎ কিছু ভেঙে পড়ে শুনে সামনে তাকাতেই দেখলাম আমার মোবাইলটা টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। মোবাইল ভেঙে গেছে এটা দেখার পর আমি আর কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো খুঁজে পাচ্ছি না, শুধু অসহায়ের মতো ভাঙা মোবাইলটার দিকে তাকিয়ে আছি। তোর সাহস হলো কিভাবে আমি নিষেধ করার পরেও আবার ওই মেয়েটার সাথে কথা বলার? রাগে আমার গলা চেপে ধরে। কিছুক্ষণ চুপ থাকার পর রাগ চরম পর্যায়ে উঠে গেল, আর থাকতে পারলাম না। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমাপুর গালে। চর খেয়ে মিমাপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো ভাবছেন আমি কিভাবে ওনাকে চর মারলাম। এদিকে আমি চর দিয়ে কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি কি ভুলটাই না করেছি। জানি না মিমাপু আমার এখন কি অবস্থা করবেন, কিন্তু কি করব, আমার এত দামের মোবাইলটা চোখের সামনে এইভাবে ভেঙে গেল, রাগ করারই তো কথা। আর এখানে না থেকে ব্যাগটা গুছিয়ে সোজা মিমাপুদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে বিছানায় বসে পড়লাম। অল্প সময়ের মধ্যে গিয়ে থেকে কি হয়ে গেল। আজ খুব কষ্ট হচ্ছে আমার, এত সাথের মোবাইলটা এইভাবে আমার চোখের সামনে ভেঙে পড়লো। আমি এখন কি দিয়ে চলবো, কি নিয়ে থাকবো? এভাবে দেখতে দেখতে খাবারের সময় হয়ে এলো। আম্মা এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলে আমি খাবো না বলে দিলাম।
না খাওয়ার কারণ কি, কেন খাবো না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলো, সেগুলোর উত্তর দিলাম না। শুধু বললাম ভালো লাগছে না তাই খাবো না। আম্মু আর কিছু না বলে চলে গেলেন। মোবাইল নেই, জেগে থেকেও লাভ নেই, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি চলে এলাম। এসে দেখে আমার সব বন্ধুরা বাইরে বসে আড্ডা দিচ্ছে। মোবাইলের জন্য এখন মন খারাপ, তাই আমিও গিয়ে ওদের সাথে যোগ হলাম। কিরে, তোকে গতকাল রাতে এত ফোন করলাম, ধরলি না কেন? ফোন থাকলে না ধরবো। মানে? তারপর ওদের সবাইকে গতকালের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে ওরা মনে হচ্ছে কোনো অস্বাভাবিক কথা শুনেছে, যেভাবে চেয়ে আছে। বলিস কি, ইমার সাথে কথা বলার কারণে মিম আপু তোর ফোন ভেঙে দিয়েছে, আর তুই এর জন্য ওনাকে চর বসিয়ে দিলি? তোর ফোন ভাঙলে বুঝতে পারতি তখন আমার কি কষ্ট লেগেছিল। দোস্ত, একটা বিষয় তুই খেয়াল করেছিস? মিমাপু তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, আর গতকাল ইমার সাথে কথা বলার কারণে তোর ফোনে ভেঙে দিলেন। মানে বুঝেছিস কিছু? কি বুঝবো, তুই বল শুনি। আরে এটার মানে হলো মিম আপু তোকে ভালোবাসে। ভালোবাসে না চাই, আর উনি আমার সিনিয়র, আমাদের মধ্যে এইসব কিছু হয় কি করে? আর তোরা তো জানিসই আমি এসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। আরে এখন সিনিয়র জুনিয়র মধ্যেও প্রেম ভালোবাসা হয় জানিস, আর মিমাপু তোকে যেভাবে শাসন করে এর মধ্যে বোঝাই যায় উনি তোকে কতটা ভালোবাসে। বাদ দে তো এইসব কথা, চল ক্লাসে যাই, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চল। এরপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। এই কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। দেখতে দেখতে সব ক্লাস শেষ হয়ে সবাই মিলে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে বন্ধুদের সাথে কথা বলছি, এমন সময় সামনে তাকে দেখি মেমাপু ওনার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছেন। এখন যদি না সামান দিয়ে যায় তাহলে নিশ্চয়ই একটা কিছু হতে পারে, তাই ওরা যেভাবে আমাদের না দেখে সেদিকে হাঁটা ধরলাম, কিন্তু বেশি তো যেতে পারলাম না। এর আগে পিছন থেকে মেমাপু ডাক দিলেন। বন্ধুদের সাথে নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। জি আপু, আমায় ডাকছেন? তোর সাথে একটু দরকার আছে, তোর বন্ধুদের আগে যেতে বল। কেন, ওরা কেন যাবে? ওরা থাকলে সমস্যা কি? বলছি না ওদের যেতে বলতে। দোস্ত সমস্যা নেই, তুই থাক, আমরা গেলাম। ওরা তো চলে গেছে, এখন বলেন আমায় দিয়ে আপনার কি দরকার? তোকে এখন আমার সাথে একটু মার্কেটে যেতে হবে। সরি, আমি পারবো না আপনার সাথে যেতে, আমার অন্য কাজ আছে। ওই এত কথা বলিস কেন? যেতে বলছি যাবি, না হলে মেরে হাত পা ভেঙে দিব। এমনিতেই গতকাল চোর মেরেছিস, কিছু বলিনি, তার উপরে আজকে আবার আমার মুখের উপরে মানা করিস। কিছু না বলে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চল আমার সাথে বলে আমার হাত ধরে ভার্সিটির বাইরে নিয়ে আসলো। বাইরে এসে একটা রিক্সা ডেকে নিজে উঠে আমাকে উঠতে বলল। আমি আর কথা না বাড়িয়ে উঠে বললাম। কিছুক্ষণ রিক্সায় বসে থাকার পর রিক্সা এসে একটা মার্কেটের সামনে থামলো। দুজন নেমে গিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। এরপর মিমাপু আমায় নিয়ে একটা মোবাইলের দোকানে নিয়ে আসলেন। দেখ তো এখানে কোনটা তোর পছন্দ হয়। আমার পছন্দ দিয়ে কী হবে, আর কার জন্য ফোন নেবেন? আমার একটা ফ্রেন্ডকে গিফট করব, এখন একটা ভালো দেখে ফোন চয়েস করে দে তো। জানি পছন্দ না করে দিলে হবে না, তাই ভালো দেখে একটা ফোন দেখে বললাম ওইটা নেন, খুব ভালো হবে। আচ্ছা একটা প্যাকেট করে দিয়ে দেন তো। দোকানদার ওনার কথা মতো মোবাইল প্যাক করে দিল। তারপর টাকা দিয়ে মোবাইল নিয়ে দোকান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে একটা রিক্সা নিয়ে দুজনে বাসায় চলে আসলাম। শোন, এখন বাসায় যা, আর খেয়ে দিয়ে বিকালে চুপচাপ পড়তে চলে আসবি। মাথা নাড়িয়ে বাসায় ঢুকে পড়লাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। জানি পড়তে না গেলে বাসায় এসে নিয়ে যাবে, তাই ব্যাগ গুছিয়ে মিমাপুদের বাসায় চলে আসলাম। দরজার কাছে এসে কলিং বেল চাপ দিতেই কাজের মেয়েটা দরজা খুলে দিল। এরপর সোজা মিমাপুর রুমে চলে আসলাম। এসেছিস? দাঁড়া আমি আসছি, তুই একটু বস। বলে রুম থেকে বের হয়ে গেল। একটা চেয়ার টেনে বসে পড়লাম টেবিলের পাশে। কিছুক্ষণ পর মিমাপু হাতে একটা বক্স নিয়ে রুমে ঢুকলেন আর আমার পাশে এসে বসলেন। নে ধর, এটা তোর জন্য। কি আছে এতে? খুলে দেখ না। ওনার কথা মতো বক্সটা খুলে দেখলাম একটা ফোন, যেটা মার্কেটে গিয়ে ওনার সাথে কিনে এনেছিলাম। এটা তো ফোন, কিন্তু আমায় কেন দিচ্ছেন? কাল যে তোর ফোনটা ভেঙেছিলাম সেটা ফেরত দিলাম। সরি, আমি আপনার কোনো জিনিস নিতে পারবো না, আপনার জিনিস আপনি রাখেন। ওই চুপ, একদম মুখের উপর কথা বলবি না। তোকে ভালোবাসি বলে তোর সব অপরাধ মাফ করে দেই। এমনকি কালকে চট দেওয়ার পরেও তুই কিছুই বলিনি, কারণ আমি তোকে ভালোবাসি। এখন চুপচাপ এই ফোনটা নে, আর এই নে নতুন সিম, এইটা মোবাইলে লাগিয়ে দে, যাতে কেউ তোর নাম্বার না পায়। আর ভুলেও কোনো মেয়েকে তোর নাম্বার দিবি না, না হলে তোর কী যে অবস্থা করবো নিজেই জানি না। আমার মুখ চেপে ধরে কথাগুলো বলল। আবুল লাগছে, ছাড়ুন, মুখ দিয়ে কথা বের করতে পারছি না, যেভাবে ধরে রেখেছে। কথাগুলো যাতে মনে থাকে, এখন বই বের কর। কি আর করবো, যেভাবে রেগে আছে, কিছু বললে মারতে পারে, তাই আর কিছু না বলে মোবাইলটা নিয়ে নিলাম।
এরপর বই বের করে মিমাপুর কাছে দিলাম। এইভাবে কিছুক্ষণ পড়ানোর পর মিমাপু আমায় চলে যেতে বললো। আমি ওনার কথা মতো ব্যাগ গুছিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে মিমাপুর দেওয়া সিমটা ঢুকে মোবাইলটা অন করলাম। এরপর আগে সিমের সব নাম্বার এটাতে অ্যাড করলাম। এইভাবে আরও অনেক কাজ করে মোবাইলটা চার্জে লাগিয়ে নিচে খেতে চলে গেলাম। খেয়ে দিয়ে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে ফেসবুকে ঢুকে বন্ধুদের সাথে একটু কথা বলতে লাগলাম। সবাই জিজ্ঞেস করছে মোবাইল পেলাম কই। আমি বলেছি কাল ভার্সিটিতে আসলে বলবো। এইভাবে ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর যেই না ফেসবুক থেকে বের হতে যাব, তখনই মিমাপুর আইডি থেকে একটা মেসেজ আসলো। আপনাদের তো বলাই হয়নি, মিমাপুর সাথে আমি অনেক আগে থেকে অ্যাড আছি, তাই ওনার আইডি চিনতে কোনো ভুল হলো না। ওই রাতে খাওয়া দাওয়া হয়েছে? জি, আপনার? তো এখন কি করছিস? এই তো বসে আছি। আপনি? শুয়ে আছে। আচ্ছা, তোর আইডির পাসওয়ার্ড দে তো। কেন? আমি কেন আমার আইডির পাস আপনাকে দেব? তোকে দিতে বলছি তো এত কথা বলিস কেন? কিন্তু পাস নিয়ে কী করবেন সেটা তো বলবেন নাকি? এখন যদি পাসওয়ার্ড না দিস তাহলে কাল ভার্সিটিতে তোকে মজা বুঝাবো। এই না, এমন করেন না। দিচ্ছি তো, এই নেন পাসওয়ার্ড। আর নাম্বারটা আমার এই সিমেরই। কেমন রাগে মেয়ে, জানেনই তো। বলা যায় না কাল ভার্সিটিতে গেলে সত্যি অবস্থা খারাপ করতে পারে, তাই দিয়ে দিলাম। এই তো গুড বয়, এখন চুপচাপ ঘুমিয়ে পড় আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস। আমার এখন ঘুম আসছে না, পরে ঘুমাবো। তোকে যেটা বলেছি সেটা কর। চুপচাপ ফেসবুক থেকে বের হয়ে ঘুমা বলছি। যাচ্ছি, এত রাগ দেখাতে হবে না। ওই আমি রাগ দেখাই? হ্যাঁ, দাঁড়া, কাল তোকে মজা বুঝাবো। সরি আপু, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন। কুত্তা, তুই আবার আমায় আপু বলছিস? দাঁড়া, কাল ভার্সিটিতে তোকে একবার কাছে পাই, বুঝাবো মজা। আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না, সত্যি। চুপচাপ ঘুমা গিয়ে যা। হ্যাঁ যাচ্ছি বলে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। তারপর মোবাইলটা এক পাশে রেখে দিলাম এক ঘুম। না জানি কাল সকাল আমার জন্য কি অপেক্ষা করছে। আল্লাহ বাঁচিয়ে রেখো এই গন্ডির হাত থেকে। সকালবেলা ঘুমতে করে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি চলে এলাম। এসে দেখি আমার সব বন্ধুরা বাইরে বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে ওদের সাথে যোগ হলাম। কি রে, তোর না ফোন ভেঙে গেছে? তাহলে তুই কাল ফেসবুকে আসলি কি করে? হ্যাঁ, আর তুই বললি যে আরেকটা ফোন পেয়েছিস, সেটা কে দিল? আরে থাম, বলছি তো। এত প্রশ্ন একসাথে করছিস, তাহলে কোনটার উত্তর দেব? আচ্ছা ঠিক আছে, বল। শোন তাহলে। তারপর ওদের গতকালের সব ঘটনা খুলে বললাম। কি মেয়ে রে বাবা, নিজেই ফোন ভাঙে, আবার নিজেই ফোন কিনে দেয়। দেখেছিস, মিমাপু তোকে সত্যি ভালোবাসে, তাই ফোন ভাঙার পরও আরেকটা ফোন কিনে দিয়েছে। এইসব কথা বাদ দিত, ভালো লাগে না আমার। আচ্ছা, আর বলবো না, রাগ করিস না। এরপর বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে স্যারও ক্লাসে চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। একে একে সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বের হয়ে আসলাম। ভার্সিটির ভেতর বন্ধুদের নিয়ে হাঁটছি, এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। তাকে দেখি ইমা পিছন থেকে ডাকছে। কি হলো, ডাকছি যে শুনতে পাও না? সরি, আসলে শুনতে পাইনি। আচ্ছা বলো, কেন ডাকছো? তোমার সাথে আমার কিছু কথা আছে, ওইদিকে একটু চলো। বলে আমার হাত ধরে ভার্সিটির পিছনে নিয়ে আসলো। কেমন কথা আছে যে এখানে আনলা? আগে বলো, কালকে আমার ফোন ধরলা না কেন? ও এই কথা। আসলে আমার ফোন নষ্ট হয়ে গেছে। এখন তুমি বলে কিভাবে ফোন ধরবো? মিথ্যা বললাম, না হলে অযথা প্রশ্ন করবে। ও, কিন্তু গতকাল তুমি মিম আপুর সাথে কোথায় গিয়েছিলে? এই রে, মনে হয় ইমা গতকাল দেখেছে যে আমি মিমাপুর সাথে গিয়েছিলাম। এখন একে কি বলি? আসলে ওনার কিছু কেনাকাটা করা ছিল, তাই আমার জোর করে নিয়ে গেছেন। আমারও তো কিছু কেনাকাটা করার ছিল, তাহলে আমার সাথে না গিয়ে ওনার সাথে গেলে কেন? কি করব বলো, উনি জোর করে নিয়ে গেছেন তাই যেতে হলো। আচ্ছা, আমি কাল তোমার সাথে যাব মার্কেটে, হবে তো নাকি? হবে। আচ্ছা তাহলে এখন চলো বাসায় যাই। চলো। এরপর ইমাকে নিয়ে চলে আসতে যাবো, তখনই সামনে তাকে যাকে দেখলাম, তাকে দেখার পর ভয় আমার গলা শুকিয়ে গেল। এইখানে কি করছে? তার মানে এতক্ষণ ধরে আমাদের সব কথা শুনে ফেলেছে। কারণ সামনে যে দাঁড়িয়েছে সে আর কেউই না, মিমাপু। মিমাপু আমাদের দুজনকে একসাথে দেখে রাগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে এক্ষুনি সে গালে কয়েকটা চর বসিয়ে দেবেন। কিন্তু না, মিমাপু তা না করে রাগে কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেলেন। আমি তো পুরো অবাক ওনার এমন কাণ্ড দেখে। যে কিনা আমার কোনো মেয়ের সাথে দেখলে চর না মারে শান্ত হয় না, সেই কিনা যেভাবে কান্না করতে করতে চলে গেল। আমার মতো হয়তো ইমাও কিছুটা অবাক হয়েছে মিমাপুর এমন রিয়াকশনে। মিম আপু আমাদেরকে দেখে এইভাবে কান্না করতে করতে চলে গেলেন কেন? কি জানি। আচ্ছা বাদ দাও, এখন বাই, আমি বাসায় গেলাম, তুমিও যাও। হ্যাঁ বাই। ইমা চলে যাওয়ার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়লাম।
এদিকে মেমাপু বাসায় গিয়ে আব্বু আম্মু বলে চিৎকার করতে লাগলো। মেয়ে চিৎকার শুনে মা বাবা দুজনে রুম থেকে বেরিয়ে আসলেন। কিরে মামুনি, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, আর এইভাবে কান্না করছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? আমি তোমাদের কাছে আজ একটা জিনিস চাইবো, দিবা? এইভাবে বলছো কেন মামুনি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি যা যা চেয়েছো তোমাকে সব দিয়েছি। বলো আজকে তোমাকে কি লাগবে, যে কোনো মতোই তোমাকে সেটা এনে দেব। তাহলে কথা দাও, আমি এখন যেটা চাইবো আমায় সেটাই দিবা? আচ্ছা কথা দিলাম, এখন বলো তুমি কি চাও। আমি আজকেই তামিমকে বিয়ে করতে চাই। এটা কি বলছিস মা? হঠাৎ এসব কথা কেন বলছিস? আমি এত কিছু শুনতে চাই না, এখন বলো আমাদের বিয়ে দিবা কিনা। যদি তামিমের সাথে আমার বিয়ে না দাও তাহলে কিন্তু আমি সুইসাইড করব বলে দিলাম। মামুনি কি হয়েছে, আব্বুকে তো একটু বলো। এইভাবে আজ হঠাৎ করে বিয়ের কথা বলছো? মিমা থাকতে পারলো না, তার আব্বুকে জোরে ধরে কেঁদে দিল আর বলতে লাগলো, আপু, তামিম আমার সামনে অন্য মেয়েদের সাথে কথা বলা আড্ডা দেয়। আমি নিষেধ করার পরেও আজ একটা মেয়ের সাথে কথা বলেছে, যা দেখে আমার খুব কষ্ট লাগে। ও একদম আমার কথা শোনে না। আমার এখন ভীষণ ভয় করছে যদি ওকে হারিয়ে ফেলি। আপু, আমি ওকে হারাতে চাই না, প্লিজ তুমি কিছু একটা করো প্লিজ। এইভাবে কাঁদে না মামুনি। আর তামিম হয়তো ওর বন্ধুর মনে করে কথাগুলো বলে, অথবা কোনো প্রয়োজনে কথা বলে। না, ও কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, প্রয়োজন হলেও না, শুধু আমার সাথেই কথা বলবে। শোনো পাগলি মেয়ের কথা, ওর ক্লাসমেটের সাথে তো প্রয়োজনে কথা বলতেই পারি, এইখানে কেন তোর সাথে কথা বলবে? বললাম না ও কারোর সাথে কথা বলতে পারবে না, শুধু আমার সাথে বলবে। এখন বলো ওর সাথে আমার বিয়ে দিবা কিনা? আরে কি বলছো এসব? এখনো তোমার পড়াশোনা শেষ হয়নি। এখন বিয়ে করলে তোমাদের দুজনকারই ক্ষতি হবে। বললাম না আমি এত কথা শুনতে চাই না। তোমরা আমায় ওর সাথে বিয়ে দিবা কিনা সেটা বলো, হ্যাঁ অথবা না, কোনটা? না হলে কিন্তু আমি এখনই ছুরি দিয়ে হাত কেটে ফেলবো। মামুনি এমন করে না, আমার কথাটা শোনো আগে। না, আমি কিচ্ছু শুনবো না, হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো, না হলে এখনই ছুরি দিয়ে হাত চালিয়ে দিব। ওগুলো হ্যাঁ বলে দাও, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি বাঁচবো না। উনিও কাঁদো কাঁদো গলায় বললেন। মিমের বাবা পরিস্থিতি খারাপ দেখে হ্যাঁ বলেই দিলেন। মিম সাথে সাথে ছুরিটা ফেলে দিয়ে খুশিতে বাবাকে গিয়ে জড়িয়ে ধরলো। লাভ ইউ আপু, তুমি অনেক ভালো। হয়েছে আর বলতে হবে না, কাল আমরা তামিমদের বাসায় যাব, তোমার বিয়ের কথা পাকা করে আসব। আর লজ্জা পেতে হবে না, এখন আয় কিছু খেয়ে নে, সারাদিন ধরে তো কিছুই খাসনি। এরপর মিমের আম্মু মিমকে খাবার খাইয়ে দিয়ে সব পরিষ্কার করে ঘরে চলে গেলেন। মিমও খাবার খেয়ে নিজের রুমে এসে সেই খুশি আর খুশিতে হালকা নাচানাচিও করছে, কারণ তার এতদিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। সে তার ভালোবাসা মানুষকে নিজের করে পেতে চলেছে। ও হ্যাঁ, আপনারা হয়তো এখন ভাবছেন যে মিমের এমন আজব কথা শুনেও কেন ওর আব্বু ওকে কিছু বলেনি, উল্টো বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আসলে মিমের বাবা আর আমার বাবা তো অনেক আগে থেকেই ভেবে রেখেছেন তাদের ছেলে মেয়ে বড় হলে একে অপরের সাথে বিয়ে দেবেন, যাতে তাদের বন্ধুত্বটা আরও মজবুত থাকে সারা জীবন। এই কথা মিম অনেক আগে থেকে জানে, আর যেদিন থেকে জেনেছে সেদিন থেকেই সে আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু এদিকে আমি এসব কিছুই জানি না, তাই মিমের প্রতি আমার কোনো ফিলিংসই নেই। এখন গল্পে আসা যাক। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে আর প্রাইভেটে টাইমও হয়ে গেছে। আজ প্রাইভেটে না গেলে না জানি মিম আপু আমার কী অবস্থা করেন, আবার না গেলেও তো হবে না, আম্মা এসে কত প্রশ্ন করবে। ধুর, এত কথা না ভেবে চলেই যাই, যা হবে পরে দেখা যাবে। এবার হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম মিম আপুদের বাসায়। বাইরে থেকে কলিং বেল চাপ দিতেই আন্টি সে দরজা খুলে দিলেন। আরে তামিম বাবাজি যে, কেমন আছো তুমি? জি আন্টি, ভালো আছি, আপনি? ভালো। যাও, মিম ওর রুমেই আছে, দেখো গিয়ে। আর দাঁড়িয়ে থেকে সোজা মিম আপুর রুমে চলে আসলাম। এসে দেখি উনি টেবিলে বসে বসে কি যেন ভাবছেন আর মুচকে মুচকে হাসছেন। আমি ধীরে ধীরে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে উনি আমার দিকে তাকালেন। তুমি এসেছো, আসো এখানে বসো। আমি চুপচাপ বসে পড়লাম। বুঝলাম না ওনার আজ কি হলো। ভার্সিটিতে আগে কান্না করে চলে আসলেন, আর এখানে এসে তুমি করে কি সুন্দরভাবে কথা বলছেন। কিছু তো বুঝতেছি না ওনার হাব ভাব। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ না, মানে বলছিলাম আজ আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? কারণ আমার এতদিনের ইচ্ছা কাল পূরণ হতে চলেছে। কেমন ইচ্ছা যে কাল পূরণ হবে? আচ্ছা, তা এখন বলা যাবে না, কাল সময় হলেই দেখতে পাবা। কিছু বললাম না, শুধু ভাবতে লাগলাম কি এমন আছে যা আজ বলা যাবে না। এখন বই বের করো, আর হ্যাঁ আজ বেশি পড়াবো না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেব।
কিছু বললাম না, ওনার কথা মতো বই বের করে দিলাম। তারপর উনি আমায় পড়াতে শুরু করলেন। প্রায় আধ ঘন্টা পড়ানোর পর আমায় চলে যেতে বললেন। আমি আর কথা না বাড়িয়ে ব্যাগ গুছিয়ে বাসায় চলে আসলাম। বুঝলাম না আজ মিমাপুর কী এমন হয়েছে যার জন্য এত খুশি খুশি লাগছে ওনাকে। দূর, আমি এসব কেন ভাবতে চাচ্ছি? ওনার বিষয়ে ওনাকে যা ভালো লাগে তাই করুক, আমার কি। এরপর বাসায় এসে রুমে গিয়ে বিছানায় বসে পড়লাম। তারপর কিছুক্ষণ পর একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর আবার উঠে পড়লাম আর ফেসবুকে লগ ইন করলাম। অনেকক্ষণ ফেসবুকে থাকার পর আম্মা এসে রাতের খাবার জন্য ডেকে নিয়ে গেল। তারপর মোবাইলটা চার্জে লাগিয়ে খেতে চলে গেলাম। খাবার খেয়ে আবার নিজের রুমে চলে এলাম। রুমে এসে আরও কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি চলে এলাম। আজকে মিমাপুকে কোথাও দেখছে না, মনে হয় ভার্সিটিতে আসেননি। উনি তো প্রতিদিন ভার্সিটি আসেন, তাহলে আজ মেজ দিলেন কেন? ব্যাপার কি ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে এলাম। এই মিমাপু কোথায় রে? আজ ওনাকে দেখছে না যে। কেন উনি না আসলে তোর কি? তার মানে কি তুইও ওনাকে ভালোবেসে ফেলেছিস? ধুর, আমি এটা কখন বললাম? প্রতিদিন তো আসেন, আজ দেখছি না তাই জিজ্ঞেস করলাম। আমিও দেখিনি, মনে হয় আজ আসে নাই। এইভাবে ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে সব কটা ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আজ ইমাকে ভার্সিটিতে দেখিনি, না হলে নিশ্চয়ই জোর করে ওর সাথে মার্কেটে নিয়ে যেত। বাসায় এসে কলিং বেল চাপ দিতে মিমাপু এসে দরজা খুলে দিলেন। আমি তো ওনাকে দেখে অবাক। মিমাপু আমাদের বাসায় কি করছেন, তা আবার এই সময়? আপু, আপনি আমাদের বাসায়? আমার শ্বশুর বাড়িতে এসেছি। কি আজে বাজে কথা বলছেন? মাথা ঠিক আছে আপনার? কিসের শ্বশুর বাড়ি? হ্যাঁ, ভেতর থেকে আম্মু বললেন। কে এসেছে মিম? আপনার ছেলে এসেছে। দূর, হচ্ছে কি? এখানে থাকলে কিছুই বুঝবো না, আগে ভিতরে যাই বলে মিমাপুকে সরিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে তো আমি আরও বড় শখ খেলাম, কারণ ড্রয়িং রুমে তাকে দেখি মিমাপুর বাবা, মা আর আব্বু বসে বসে গল্প করছেন। কিন্তু এরা সবাই এখানে কি করছে কিছুই মাথায় আসছে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আপনার বসে কথা বলেন, আমি একটু আসি বলেই সোজা আম্মুর কাছে চলে এলাম। এসে দেখি আম্মু রান্নাঘরে ওদের জন্য নাস্তা বানাচ্ছে। আমি ওনার সামনে দাঁড়ালাম আর বললাম, আম্মু কি হচ্ছে এসব? মিমাপুর বাবা মা হঠাৎ আমাদের বাসায় কেন? তোর আর মিমের বিয়ে নিয়ে আলাপ করতে এসেছেন। কি? আমার আর মিমাপুর বিয়ে মানে? হে, ওরা তোর বাবার সাথে তোদের বিয়ের কথা পাকা করতে এসেছেন। আর হে, তোকে তুই একটা কথা বলাই হয়নি। তোর আব্বু আর মিমের আব্বু অনেক আগে থেকেই ঠিক করে রেখেছেন যে বড় হলে তোদের বিয়ে দিবেন, যাতে তোদের বন্ধুত্বটা সারা জীবন টিকে থাকে। নাস্তা বানাতে বানাতে বললেন, কি বলছো এসব আম্মু? ওদের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আমায় কোরবানি করে দিচ্ছ? না আম্মু, এটা আমি মেনে নেব না। আমি বিয়ে করবো না, কিছুতেই না। কেন করবি না শুনি? মিম কি দেখতে খারাপ, নাকি ওর মধ্যে কোনো কিছুর কমতি আছে? এইসবের কিছুই না। উনি আমার থেকে বড়, আর আমি যদি ওনাকে বিয়ে করি তাহলে লোককে আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। আর তাছাড়া উনি আমায় শুধু শুধু মারেন। যদি ওনার কথা একটু এদিক ওদিক হয় তাহলে মেরে আমার গাল লাল করে দেন। এই দুই কারণেই তো মিমকে আমাদের এত ভালো লাগে। তোকে ঠিক করবার কেউ হলো মিম করতে পারবে। আর আমি এসব ব্যাপারে আর কিচ্ছু শুনতে চাই না। মিমের সাথে তোর বিয়ে হবেই, এতে তোর মত থাকুক বা না থাকুক। এখন তোর কিছু বলার থাকলে তোর আব্বুকে গিয়ে বল। আমার কাজে ডিস্টার্ব দিবি না, যা সর। দূর, ভালো লাগে না। এবারে কেউ আমায় একটু ভালোবাসে না। থাকবো না এই বাড়িতে, চলে যাব কোনো একদিন। রমেশে বসে বসে ভাবছি কি থেকে কি হতে চলেছে। মিমাপুর সাথে আমার বিয়ে হলে তো জীবন একদম পাতা পাতা হয়ে যাবে। আমি কি করব এখন? যাই হয়ে যাক না কেন, এ বিয়ে আমি কিছুতেই করবো না, কিছুতেই না। পিছনে বসে বসে এরকম আরও নানান কথা ভাবতেছি। তখনই দরজা আটকানোর আওয়াজ শুনতে পেলাম। পিছনে তাকে দেখি মিমাপুর রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছেন। আপনি আমার রুমে কি করছেন? হ্যাঁ, আর দরজা আটকালেন কেন? খুলেন বলছি, কেউ দেখলে খারাপ ভাববে তো। কেউ কিচ্ছু ভাববে না, আর এখন রুমে কেউ আসবে না। নিচে সবাই বসে বসে আমাদের বিয়ের বিষয়ে আলোচনা করছে, তাই আমি এখানেই চলে এলাম। আমার দিকে এগোতে এগোতে বলল, আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন? কাছে আসবেন না বলে দিলাম। আসলে কি করবা শুনি? আব্বু প্লিজ আমায় ছেড়ে দেন, আমি বিয়ে করব না। আমি আপনাকে ভালোবাসি না। কেন আমার পিছনে লেগে আছেন? মিমাপু আর কিছু না বলে আমার কাছে এসে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন আর আমার উপর চড়ে বসলেন। তারপর আমার মুখের কাছে ওনার মুখ এনে বললেন, শোন,
আগেও বলেছি, এখনও বলছি, আমি তোকে ভালোবাসি। আর এখন তুই যদি আমায় ভালো নাই বাসিস তাহলে কোনো সমস্যা নেই। বিয়ের পর আমার সব ভালোবাসা দিয়ে তোমায় নিজের করে নিব। আমি একটা কথা বলে দিই, সব কিছু জোর করে পেরে ভালোবাসা কিন্তু জোর করে পাওয়া যায় না। আমি জোর করেই নিব, দেখি তুই কি করতে পারিস। বলে আস্তে আস্তে ওর মুখ আমার মুখের দিকে এগোতে লাগলো। অবস্থা খারাপ হতে চলেছে ভেবে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও মিমাপুর কোনো নাড়াছাড়া পাচ্ছি না। চোখ বন্ধ করে আর কতক্ষণ থাকবো? দেখি চোখ খুলে পরিস্থিতি কি। চোখ খুলতে দেখি মিমাপু আমার দিকে তাকিয়ে আছেন, যা দেখে আমি ভীষণ লজ্জা পেলাম। এখন কিছু করব না সোনা, সব বিয়ের পর করব একেবারে, বলে আমার উপর থেকে নেমে গেলেন। আমার চেয়ে আরও ভালো আর আপনার সমবয়সী একটা ছেলে দেখে বিয়ে করেন না কেন? কেন আমার পিছনে লেগে আছেন? কারণ জীবনে আমি শুধু একজনকেই ভালোবেসেছি, আর সেটা হলো তুমি। বিয়ে করার হলে তোমাকেই করব, অন্য কাউকে এখানে আশা করাই যায় না। আর কিছু বলতে যাবো এর আগে আম্মু এসে বাইরে থেকে বলে গেলেন নিচে যাওয়ার জন্য। শোন, নিচে গিয়ে ভুলেও বিয়েতে অমত প্রকাশ করবি না, না হলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে। কিছু বললাম না, দরজা খুলে সোজা নিচে চলে এলাম। আমার পিছন পিছন মিমো চলে আসলো। এরপর আব্বু আমায় ওনার কাছে ডাকলেন, আমি ওনার পাশে দাঁড়ালাম। শোনো, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জানি না এখন তুমি আমায় নিয়ে কি ভাববে। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি মিমের সাথে। তোমাকে এই কথা আগে জানানো উচিত ছিল যে আমি আর তোমার আঙ্কেল দুজনেই ঠিক করে রেখেছিলাম বড় হলে তোমাদের বিয়ে দিব। শুধু তাই নয়, 2 দিন পর তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে। কিন্তু আব্বু এত তাড়াতাড়ি বিয়ে করলে পড়াশোনার ক্ষতি হতে পারে, আর তাছাড়া এখন আমার পড়াশোনা শেষ হয়নি। এত কিছু হবে না, বিয়ের পর মিম তোমাকে সব সময় পড়াবে। এখন থেকে তোমার ফ্রেন্ডদের বিয়ের দাওয়াত দিতে চাইলে দিতে পারো। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে। আর মিম তোমার নামে অনেক কমপ্লেন করছে, সেগুলো নাই বললাম। এখন তুমি তোমার রুমে যাও, আমরা বিয়ের ব্যাপারে কথা বলছি। জানি আর কিছু বলে লাভ নেই, আর তাছাড়া আব্বুর মুখের উপর কথা বলার সাহস আমার নেই, তাই চুপচাপ নিজের রুমে চলে এলাম। আসার সময় মিমের দিকে তাকাতেই সে আমায় চোখ টিপ মারলো, যা দেখে লজ্জায় থাকতে না পেরে রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় বসে শুধু আফসোস করছি, কি থেকে কি হতে চলেছে আমার জীবনে। অবশেষে কি আমার একটা সিনিয়র মেয়েকে বিয়ে করতে হবে? দূর, আব্বু না, ওনার বন্ধুদের জন্য আমার সাথে এমন করতে পারলো। এভাবে কেটে গেল সারাদিন। বিকেল হলে প্রাইভেটে নাকি সোজা বন্ধুদের আড্ডায় চলে আসলাম। আমাকে দেখে সবাই অনেকটা অবাক চোখে তাকিয়ে আছে। কিরে, এইভাবে তাকিয়েছিস কেন? আমি কি ভূত নাকি এলেন? আরে তুই আজ হঠাৎ করে কিভাবে এখানে আসলি? অন্যদিন তো ফোন করেও আনা যায় না, তা আজ কি মনে করে আসলি? এমনিতে আসছে, মন খারাপ, তাই ভাবলাম তোদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। কেন হঠাৎ মন খারাপ কেন? কি হয়েছে বল তো তুই আমাদের। তারপর ওদেরকে আজকে সব কিছু বললাম। কি বলিস? অবশেষে মিম আপুর সাথে তোর বিয়েও ঠিক হয়ে গেছে? দোস্ত, তাড়াতাড়ি টিক দে, আজ কিন্তু বাসা থেকে কিছু খেয়ে আসি নাই। চুপ কর বেটা, আমি আছি আমার চিন্তায়, আর তুই আসছিস ট্রিট নিয়ে। এখানে চিন্তার কি আছে? তোর বিয়ে হবে, এটা তো খুশির খবর। এই উসিলা একটা ট্রিট দিবি না আমাদের? কিসের খুশি খবর? হ্যাঁ, আমি মেয়েকে কিছুতেই বিয়ে করব না, যাই হয়ে যাক না কেন। কেন, মিম আপুর মধ্যে কি এমন নেই যে তুই ওনাকে বিয়ে করতে পারবি না? কারণ উনি আমার সিনিয়র, আর আমি সিনিয়রদের নিয়ে এসব কখনোই ভাবি নাই। দেখ, এই যুগে সিনিয়র জুনিয়রদের মধ্যেও প্রেম ভালোবাসা হয়ে থাকে, তুই বিয়ে করতে সমস্যা কি? আর তাছাড়া মিম আপু তোকে অনেক ভালোবাসে, তুই ওনাকে বিয়ে করলে অনেক সুখী হতে পারবি জীবনে। বাদ এইসব কথা, আমার ভালো লাগছে না, যা হবার পরে দেখা যাবে। রহিম কিন্তু ঠিক বলেছে, পারলে ওর কথা একটু ভেবে দেখিস। কিছুই বললাম না। এরপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে এসে এমন সময় মোবাইলটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি মিমাপু ফোন করেছেন। এখন আবার কিসের জন্য ফোন করেছেন? ধরে দেখি, না হলে তো আবার রাগ দেখাবে। জি বলেন। আজ বিকেলে প্রাইভেটে আসলা না কেন? না, মানে একটু বন্ধুদের কাছে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। ওকে, সমস্যা নেই, বিয়ের পরে তো আমার কথা মতো চলতে হবে। এই কয়দিন না হয় নিজের মতো করেই চলো। কিছু বললাম না। আচ্ছা, এখন কি করছো? কিছু না, এখন পড়তে বসবো। আচ্ছা তাহলে পড়ো, আমি ফোন রাখলাম। বলে ফোন কেটে দিল। কি মেয়ে রে বাবা, বিয়ের আগে বলে ফেলেছে বিয়ের পর ওর কথা মতো চলতে হবে। না জানি বিয়ে করলে আমার কী অবস্থা করে। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ ভীষণ মন খারাপ, কিছুই ভালো লাগছে না। এইভাবে কেটে গেল কয়েকদিন। এই কয়েকদিনে মিমাপুর কাছে পড়তে যায়নি, কারণ আম্মু না করেছেন। একবারে বিয়ের পর পড়বো বলে দিয়েছেন। শুধু ভার্সিটিতে গেলেই মিমাপুর সাথে দেখা হয়, আর উনি নিজে থেকে এসে কথা বলেন। এদিকে ইমাও এখন আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে, আমার অনেক কাজে প্রায় হেল্প করে, আমিও তাকে হেল্প করি। এভাবে কাটছে আমার দিনকাল।
আজ আমার বিয়ে মিমের সাথে। অনেক চেষ্টা করে বিয়েটা আটকাতে পারলাম না। সকাল থেকে বাসায় লোকজন ভর্তি, একটু বসার জায়গা নেই কোথাও। এদিকে আমার বন্ধুরা অনেক আগে এসে গেছে আর আমায় নিয়ে বিয়ের খুশিতে মেতে উঠেছে। কিন্তু আমার মনে বিয়ের একটু ফিলিংস হচ্ছে না, কারণ মিমাপুকে আমি কখনো মেনে নিব না, যাই হোক না কেন। একটু পর আম্মু রুমে একটা শেরওয়ানি আমার হাতে দিয়ে পড়তে বললেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও বন্ধুদের জোড়াজোড়িতে শেরওয়ানিটি পড়তেই হলো। ওদিকে লোকজন যারা এসেছে, কেউ আমার কাজিন, কেউ আবার বন্ধু এসেই কিছুক্ষণের মধ্যে ডাক পড়ে আমায় নিচে নিয়ে যেতে। ভালো করে বেশ সাজে সেজে বন্ধুদের সাথে নিচে গেলাম। গিয়ে দেখি সেখানে কাজী বসে আছে, পাশে মিমকে বসানো হয়েছে। এরপর বন্ধুরা আমায় ধরে নিয়ে মিমের পাশে বসে দিল। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিলেন। প্রথমে মিমকে কবুল বলতে বললেন, সাথে সাথে সে কবুল বলে ফেললো। এবার কাজী আমায় কবুল বলতে বললো। আমি শুধু হাবার মতো একবার আম্মুর দিকে আরেকবার আব্বুর দিকে তাকাতে লাগলাম, কারণ কবুল বলতে তখন কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। আমার এইভাবে তাকানো দেখে আব্বু ধমক দিয়ে বললেন, এইভাবে তাকে না থেকে তাড়াতাড়ি কবুল বল। ভয়ে ভয়ে কবুল বলে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের বিয়ে। মেহমানদের অনেক আগেই খাবার খাওয়ানো হয়ে গেছে, তাই বিয়ের পর সবাই আস্তে আস্তে চলে যেতে লাগলো। এদিকে আমার কাজিনরা মিমকে নিয়ে আমার রুমে চলে আসলো, আর আমার বন্ধুরা আমায় নিয়ে ছাদে চলে আসলো। কিরে, আজ তোর বিয়ে আর তুই এইভাবে মন মরা হয়ে বসে আছিস, এটা কেমন দেখায়? হ্যাঁ, কই আমাদের সাথে আড্ডা দিবি, মজা করবি, তা না তুই উল্টা মন খারাপ হয়ে বসে আছিস। দেখ, তোরা তো অবশ্যই জানিস আমার মন খারাপের কারণ। তা জানি, কিন্তু দোস্ত যা হয়েছে হয়েছে, এখন তুই আবার নতুন করে জীবন শুরু কর। আর তুই বলিস না মিম আপু তোকে শুধু শুধু মারে, তাহলে সেটা ভুল, কারণ ওই চর মারার মধ্যেও এক ধরনের ভালোবাসা আছে, যেটা তুই বুঝতেছিস না, পরে ঠিকই বুঝবি। দেখ, উনি যদি আমার সিনিয়র না হতেন তাহলে মানা যেত। তার উপর উনি আগে আমায় যেভাবে শাসাতেন, না জানি এখন কি করবেন। মিম আপু তোকে বিনা কারণে মারতেন না। তুই মেয়েদের সাথে কথা বলতে যা ওনার একদম পছন্দ হতো না। আর তাছাড়া ভালোবাসার মানুষ তো, যদি কেউ অন্য মেয়ের সাথে দেখে তাহলে তার মাথা গরম হওয়ারই কথা। আমি তো ইচ্ছে করে কোনো মেয়ের সাথে কখনো কথা বলিনি, তবু উনি সবসময় আমায় মারতেন। না, আমি ওনাকে কখনো মেনে নেব না, দেখিস। দোস্ত, উনি তোকে খুব ভালোবাসে, প্লিজ ওনাকে কষ্ট দিস না। আচ্ছা, আমার একটা কথা শোন, তুই ওনাকে একটু পরীক্ষা করে দেখ উনি তোকে কতটা ভালোবাসেন। যদি তোর পরীক্ষায় উনি পাশ করেন তাহলে বুঝে নিবি আমরা যা যা বলেছি সবই সত্য। আর উনি যদি ফেল করেন? করবেন না, কারণ আমরা ওনার মাধ্যমে তোর জন্য ভালোবাসা দেখেছি। আর যদি ফেল করেন তা পরে দেখা যাবে। তুই আপাতত আমাদের কথা অনুযায়ী কাজ কর, ওনাকে ভালোবাসার পরীক্ষা কর। তোরা আমার সত্যিকারের বন্ধু, তোদের কথা ফেলবো না। ওকে, ঠিক আছে, আমি ওনাকে পরীক্ষা করে দেখবো ওনার মনে আমার জন্য কতটুকু ভালোবাসা আছে। দেখিস উনি তোর পরীক্ষায় পাশ করবেই। তারপর বন্ধুদের সাথে আস্তে আস্তে আড্ডায় মেতে উঠলাম। অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়ায় কত যে রাত হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ পিছে কারো আসার শব্দে ঘুরে তাকালাম, দেখি আম্মুর আগে দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছেন। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাত হয়ে গেছে আর এখনো এইখানে দাঁড়িয়ে আছিস? ঘরে যে বৌমা একা একা বসে আছে সেটা কি তোর মাথায় নেই? না মানে আসলে। চুপ, একটা কথাও না। এক্ষুনি তুই রুমে যাবি, না হলে আমি গিয়ে তোর আব্বুকে বলে দিব যে তুই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিস। এমন করছো কেন? যাবো তো, একটু পরে যাই। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না, তুই এক্ষুনি ঘরে যা বলছি। আন্টি আপনি যান, আমরা ওকে নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আস। বলে আম্মু চলে গেল। দোস্ত চল তোকে বাসর ঘরে দিয়ে আসি। ওই শালা, আমি কি বাচ্চা নাকি যে তোকে আমায় দিয়ে আসতে হবে? আমি একা যেতে পারবো, থাক তোরা। ভাই, বিড়ালটা পারলে আজকেই মেরে দিস। এত রাতে বিড়াল কই পাবো? তার রুমে গেলেই বুঝবি, এখন রুমে যা তুই। আচ্ছা আমি গেলাম, তোরা খেয়ে দে, বাসায় যা। তারপর ছাদ থেকে নেমে সোজা নিজের রুমে চলে আসলাম। নিজের রুম, অথচ আজ কেন যেন এই রুমেই যেতে নার্ভাস ফিল হচ্ছে। তবুও মনে একটু সাহস নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মিম বসে যে বিছানায় বসে আছে। সত্য হোক, এখন আমার বিয়ে করে বউ, মানি বা না মানি আপু তো আর বলা যাবে না, তাই নাম ডেকেই বললাম। আমি ধীর পায়ে মিমের কাছে যেতেই উনি উঠে এসে আমার পা ধরে সালাম করতে যাবে, তার আগে আমি আমার পা সরিয়ে নিলাম। দেখেন, আমি আপনাকে আগেই বলেছি, এখনও বলছি, আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবো না, তাই আমার পক্ষে আপনাকে স্বামীর অধিকার দেওয়া সম্ভব নয়। এই কথা বলার সাথে সাথে মিম আমার কলা চেপে ধরলো আর বলতে লাগলো, তোকে যেহেতু ভালোবাসে তাহলে তোকে নিজের করে নিবই, হয় ভালোবাসা দিয়ে, না হয় জোর করে।
বলে ও ঠোঁট দিয়ে আমার ঠোঁটগুলো এক করে দিল। অনেকক্ষণ ধরে এভাবে আছি, কিন্তু কিছুতে মিমের সাথে পেরে উঠতে পারছে না। ও শরীরে সব শক্তি দিয়ে আমায় চাপড়ে ধরে আছে, তার কারণে একটু নড়তে পারছে না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে, কারণ একটু শ্বাস নিতে পারছে না। যেভাবে ধরে রেখেছে, অনেক চেষ্টা করার পর নিজেকে মিমের কাছ থেকে ছাড়িয়ে ঠাস করে একটা বসিয়ে দিলে মিমের গালে। আমার চর খেয়ে মিম গিয়ে বিছানার উপর পড়লো। আমার কাছ থেকে হয়তো এমন কিছু আশাই করেনি। ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে, সে কিছুই বলছে না। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, যখন তখন আমায় কিস করে বসবেন আর আমি কিছুই বলবো না? শেষবারের মতো বলে দিচ্ছি, আমার উপর জোর খাটাতে আসবেন না, কারণ আমি আপনাকে কখনোই মেনে নেব না। তুমি আমাকে এভাবে মারতে পারলে? কি দোষ করেছি আমি? একটু ভালোবাসাই তো চেয়েছি তোমার কাছ থেকে। তোমার ধন সম্পদ আবার একটুও লাগবে না, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। দেখেন, এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। সরেন, আমি ঘুমাবো আর আপনি শুয়ে পড়েন। আর হ্যাঁ, ঘুমের মধ্যে একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। এরপর আমি সোজা বিছানায় গিয়ে গা এলে দিলাম। মিম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে এসে আমার পাশে শুয়ে পড়লো, বিপরীত দিকে মুখ করে। মনে হচ্ছে মিম ভেবে ভেবে কান্না করছে। করুক, তাতে আমার কি? আমি তো তাকে আগেই বলেছি আমি তাকে ভালোবাসি না। তারপর আমার অমতে সে আমায় বিয়ে করলো, এখন কাঁদুক। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেদিকে খেয়ালই নেই। সকালবেলা ঘুম ভাঙলো কারো মিষ্টি ডাকে। চোখ মিলে তাকে দেখি মিম আমার সামনে দাঁড়িয়ে আছে। নতুন একটা শাড়ি পরেছে, সাথে চুল থেকে টুকটুক করে পানি পড়ছে। হয়তো এইমাত্র গোসল করে এসছে, যা দেখেই বোঝা যাচ্ছে। সূর্যের আলো এসে হালকা মিমের মুখের উপর পড়ছে, দেখতে একদম মায়াবী লাগছে। পরক্ষণে ওর গালের দিকে চোখ পড়তে দেখি আঙ্গুলে দাগ লেগে আছে। হয়তো কাল রাতে চর খুব জোরে মেরে ফেলেছিলাম, যার কারণে এখনও তার গালে দাগ রয়ে আছে। তবুও তার এরকম সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারছি না। মনে যাচ্ছে এইভাবে সারা জীবন চেয়ে থাকি। এই কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? উঠবা না নাকি? হঠাৎ কারো এমন কথা শুনে বাস্তবে ফেললাম। সামনে তাকিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। ইস, তার মানে এতক্ষণ ধরে আমি মিমের দিকে তাকিয়েছিলাম, খেয়ালই নেই। এখন মিম কি না কি ভাববে। তোর কেন যেভাবে তাকিয়েছিলাম? কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? আর আমাকে আজ কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সত্যিটা না বলে পারলাম না। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হয়ে নাও। একটু আগে আম্মু এসে নাস্তা করার জন্য ডেকে গেছেন। আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই যে উঠে ওয়াশরুমে যাব, তখনই মিম আমার হাত ধরে ফেলে। দেখো, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর তুমি যদি আমায় আপনি করে বলো লোকে কি ভাববে? এখন অন্তত আমায় তুমি করে বলো প্লিজ। কিছুক্ষণ ভাবলাম, হ্যাঁ ঠিকই তো বলেছি মিম। এখন ওকে আপনি করে বলে লোকেরা কি ভাববে? আর তাছাড়া এখন তো সে আমার একদিকে বিয়ে করা বউ, তাহলে তুমি করে বলাই যাক। চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? হ্যাঁ মানে ওকে, আমি তুমি করে বলবো। তারপর মিমকে আর কিছু বলতে না দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিম বিছানায় বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। তারপর মিমকে সাথে নিয়ে দুজনে একসাথে নিচে চলে এলাম। এসে দেখি আম্মু আব্বু দুজনে টেবিলে বসে নাস্তা করছে। আমাদের আসতে দেখে আম্মু মিমকে ডাক দিয়ে ওনার পাশে নিয়ে বসালেন। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা চেয়ার টেনে বসে পড়লাম। এরপর আম্মু আমাদের দুজনকে নাস্তা করতে দিলেন। নাস্তা করা শেষ হলে আবার রুমে চলে এলাম, আর মিম আম্মুর সাথে রান্নাঘরে চলে গেল। রুমে এসে ভাবছি, এখন তো এইভাবে ঘরে বসে থাকে সময় কাটাতে পারবো না, এর চেয়ে বড় ভার্সিটিতে চলে যাই, তাহলে সময় কেটে যাবে। যেই ভাবা সেই কাজ। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হচ্ছে এমন সময় মিম রুমে আসলো, আর আমাকে এইভাবে দেখে জিজ্ঞেস করলো, তুমি কি কোথাও বের হচ্ছ নাকি? হ্যাঁ, ঘরে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ভার্সিটিতে গিয়ে আসি। সময়টাও কেটে গেল, মনটা ভালো হয়ে গেল। তুমি যাবে যখন আমিও তোমার সাথে যাব। 5 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। দেখো, আমি গিয়ে ক্লাস নাও করতে পারি, তাই আমার সাথে অযথা গিয়ে লাভ নেই। তুমি বরং আজ বাসায় থাকো, কাল দুজন একসাথে যাব। আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরবা কিন্তু। আচ্ছা। এবার রেডি হয়ে ব্যাগ নিয়ে সোজা বাসা থেকে বের হয়ে আসলাম। আসার সময় আম্মু অবশ্য অনেকবার যেতে বারণ করেছে, কিন্তু আমি বলে আসছি একটা জরুরি কাজ আছে, তাই যেতে হবে। প্রায় 15 মিনিট পর ভার্সিটি এসে পৌঁছালাম। এসে দেখি সব বন্ধুরা বটগাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। আমি এগিয়ে ওদের সামনে দাঁড়ালাম। আমাকে দেখে ওরা যেন ভূত দেখার মতো চমকে উঠলো। কিরে, সবাই আমার দিকে এইভাবে তাকিয়েছিস কেন? দেখছি তুই এই পৃথিবীর প্রথম পুরুষ যে কিনা গতকাল বিয়ে করেছে আর আজ কিনা ভার্সিটিতে চলে এসেছে। দোস্ত, ব্যাপার কি বলতো? আজ তুই কি মনে কর ভার্সিটিতে এলি? আরে এমনি, ঘরে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ভার্সিটিতে চলে যাই, তাই চলে আসলাম। আর কেমন মানুষ তুই? নতুন বিয়ে করেছিস, কই বউয়ের সাথে একটু মজা করবি? তা না, তুই এখানে চলে এসেছিস। আচ্ছা দোস্ত, গতকাল রাতে কি একটু বেশি করে ফেলেছিস? ওই কি আবল তাবল বকছিস? আমাদের মধ্যে তেমন কিছু হয়নি। আর আমি মিমকে বাসরাতে বলে দিয়েছি আমি তাকে কখনো মেনে নেব না।
কি বলছিস এইসব? তা মিম আপু তখন কি বলেছিলি? কি আর বলবে, বললো তোমার ধন সম্পদ আমার কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা চাই, ইত্যাদি ইত্যাদি। আপু তোকে সত্যি ভালোবাসে রে। তাছাড়া এমন কথা বলতো না। প্লিজ তুই আপুকে মেনে নে, এইভাবে আর কষ্ট দিস না। যদি মেনে নিতে হয় তাহলে আমি ওকে আগে পরীক্ষা করব, দেখবো আমায় কতটুকু ভালোবাসে। এখন চল ক্লাসে যাই, স্যার আসার টাইম হয়ে গেছে। চল। তারপর বন্ধুদের সাথে নিয়ে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। দেখতে দেখতে সবকটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বন্ধুদের নিয়ে হাঁটছি, এমন সময় পিছন থেকে কে যেন আমায় ডাক দিল। তাকে দেখি ইমা আমার দিকে আসছে। তামিম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এইখানে না, ভার্সিটি পেছনে চলো, খুব পার্সোনাল কথা আছে। কি এমন কথা যা এখানে বলা যাবে না? আরে আগে তুমি চলো তো, তারপর বুঝতে পারবা। আচ্ছা তাহলে তোরা থাক, আমি শুনে আসি। এবার ইমার সাথে ভার্সিটির পিছনে একটা ফাঁকা জায়গায় চলে আসলাম, যেখানে বেশি কেউ আসে না, একদম নির্জন জায়গা। দুজনে এসে চুপ করে দাঁড়িয়ে আছি, কেউ কারোর সাথে কথা বলছে না। নীরবতা ভেঙে আমি বললাম, এইভাবে চুপ করে আছো কেন? কি যেন বলতে চাইছিলে বলো। দেখো, কথাটা তুমি কিভাবে নিবা জানি না, কিন্তু পরে আমায় ভুল ভাবতে পারবা না, কথা দাও। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এখন বলো কি বলার জন্য এখানে আনলা? আসলে তামিম, আমি তোমাকে ভালোবাসি। শুধু তাই নয়, অনেক আগে থেকেই তোমায় ভালোবেসে এসেছি, কিন্তু এতদিন বলতে পারিনি। আর তাছাড়া বলার মতো একটা পরিস্থিতিও পাইনি। মিম আপুর হাবসাব দেখে আমার কেমন যেন লাগছে, তাই আগেই তোমাকে আমার ভালোবাসার কথা বলে দিলাম। ইমার কথা শুনতে অবাক, বলে কি মেয়ে আমাকে নাকি ভালোবাসে? দেখো মা, তোমার সাথে এতদিন চলাফেরা করে এসেছি, যা দেখে বোঝা গেছে তুমি একটা ভালো পরিবারের মেয়ে। কিন্তু তুমি অনেক দেরি করে ফেলেছো, কারণ আমি এখন বিবাহিত। গতকাল আমার বিয়ে হয়ে গেছে, তা মিমের সাথে। উনি আমায় ভালোবাসেন, তাই দুই পরিবার মিলে আমাদের বিয়ে দিয়ে দেন। ইমা আমার কথা শুনে কান্নায় ভেঙে পড়লো, কিছুই বলছে না, মনে হয় খুবই আঘাত পেয়েছে আমার কথায়। কিন্তু কিছু করার নেই, সবই পরিস্থিতির শিকার। তুমিও কি মিম আপুকে আগে থেকে ভালোবাসতে? ওনার জন্য আমার মনে তেমন কোনো ফিলিংস নেই, আর তাছাড়া উনি আমার সিনিয়র, ওনাকে আমি এখনো মেনে নিতে পারছি না। তার মানে তোমাকে মিম আপুর সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, কিছুটা এরকমেরই। তাহলে চলো আমরা দুজন পালিয়ে কোথাও বিয়ে করে ফেলি। বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাই না। কথাগুলো বলে আচমকা শিয়ামা এসে জড়িয়ে ধরল। মন চাচ্ছিল তাকে আপন করে নিতে, কিন্তু পারছি না মিমের কারণে। দেখো মা, সত্য হোক আমি এখন বিবাহিত, আমার ঘরে একটা বউ আছে। ঘরে বউ রেখে বাইরের মেয়ের সাথে কিভাবে নষ্টামি করবো বলো? নিজেকে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি তো ওনাকে মেনে নিবে না, তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? দেখো আমি ব্যাপারে আর কিছুই বলতে চাই না, প্লিজ তুমি এসব পাগলামি বাদ দাও। আর হ্যাঁ, তুমি আমার চেয়ে ভালো কোনো ছেলে পাবে, আমার কথা মন থেকে বাদ দাও। আমি গেলাম, ভালো থেকো। বলে আসতে যাবো তখন ইমা বলল, তোকে যখন ভালোবেসেছি তাহলে তোকেই বিয়ে করব, যাই হোক না কেন। আমার কাউকে চাই না, শুধু তোকেই চাই, আর আমি তোকে পেয়েই দেখাবো। এটা ইমা চৌধুরীর চ্যালেঞ্জ। ওর কথা আর কান্না দিয়ে বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে ইমা, তোকে কি কি বললো? আরে তেমন কিছু না, এমনিতে পড়াশোনার ব্যাপারে কিছু টিপস নিল। পড়াশোনার ব্যাপারে টিপস নিতে এত সময় লাগে না, আর আজ পর্যন্ত কেউ থেকে পড়াশোনার ব্যাপারে কিছু জিজ্ঞেসই করলো না, আরও টিপস চেয়ে বসলো। সত্যি করে বল আমাদের, ওর সাথে তোর কি কি কথা হয়েছে? বুঝেছি, ধরা খেয়ে গেছি, এখন সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা তাহলে শোন। তারপর তাদেরকে সব বলে দিলাম। কি বলিস? ইমা তোকে ভালোবাসে আর বিয়ে করার চ্যালেঞ্জও করেছে? তুই বলিস নাই যে তোর বিয়ে হয়ে গেছে? আরে বলেছি, তারপরও পাগল হয়ে আছে। তাহলে এখন কি হবে? যা খবর হবে, এসব পরে দেখা যাবে, এখন বাসায় চল, ভালো লাগছে না। আচ্ছা চল। তারপর সবাই যা যা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, এমন সময় মিমিশে খাবারের জন্য ডেকে গেল। আমি একটু সোজা নিচে চলে আসলাম, এসে একটা চেয়ার টেনে বসে পড়লাম আর খেতে শুরু করলাম। আমার সাথে মিমকেও আম্মু বসতে বললেন। মিমও এসে বসে পড়লো। খাওয়া শেষ হলে আবার নিজের রুমে চলে আসলাম। রুমে এসে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা আবার ঘুম ভাঙলো মিমের ডাকে। ফোন হাতে নিয়ে দেখি 6টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। এরপর ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। অবশ্য পড়ার ইচ্ছে ছিল না, কিন্তু মিম রাগ দেখিয়ে পড়তে বসালো। দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেল। আম্মা এসে রাতে খাবারের জন্য ডেকে নিয়ে গেল। এরপর পড়ার থেকে উঠে দুজনে খেতে চলে গেলাম। খাবার খাচ্ছি, এমন সময় আব্বু বলে উঠলেন, তুমি এখন থেকে একটু আমাদের ফ্যাক্টরিতে গিয়ে সময় দিও তো। আমার তো সকালবেলা ভার্সিটি যেতে হয়, তাহলে সময় দেবে কখন?
ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে ফ্যাক্টরিতে চলে আসবা। আমি বাসায় এসে খাবার খেয়ে আবার ফ্যাক্টরিতে চলে আসবো, তখন তুমি বাসায় চলে আসবা। আচ্ছা তাহলে আমি কাল থেকে যাব। আর কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। মিম কিছুক্ষণ আম্মুকে সব কিছু পরিষ্কার করে হেল্প করে আবার রুমে চলে আসলো। এসে দেখে আমি মোবাইল টিপছি। কোনো কথা না বলে আমার পাশে এসে বসলো। কি হলো, ঘুমাবা না? হ্যাঁ একটু পর। তুমি ঘুমিয়ে পড়ো। না, তুমি এক্ষুনি ঘুমাবা, তাও আমার সাথে। জানি কথা বলে পারবো না, তাই মোবাইলটা রেখে এক পাশ ফিরে শুয়ে পড়লাম। কিন্তু চোখ লাগার কিছুক্ষণ পরেই কে যেন আমার পিছন থেকে টান মেরে বসলো আর আমার বুকের উপর শুয়ে পড়লো। ও মা, এই তো দেখছি মিম। এই কি করছো? হ্যাঁ, তুমি আমার উপর শুয়েছো কেন? এখন থেকে প্রতিদিন আমি তোমার বুকের উপরেই ঘুমাবো। ঘুমাবে ভালো কথা, কিন্তু আমার উপরেই কেন? বালিশ আছে, বালিশে ঘুমাও গিয়ে। ওই, এত কথা বলিস কেন? হ্যাঁ, আমি বলছি না তোর বুকের উপরে ঘুমাবো, তুই ঘুমাবই। এই নিয়ে যদি আর একটা কথাও বলিস তাহলে মেরে গাল লাল করে দিব। এই একটাই তো শুধু পারো। কি বললি তুই? এই রে, শুনে ফেলো নাকি? এখন আমার কি হবে? না মানে বলছি কিছু করা লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো। মিম আর কিছু না বলে আমি শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মিম এখন আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমের মধ্যে তাকে দেখতে একদম মায়াবী লাগছে। মন চাচ্ছে কপাল একটা ভালোবাসা পরে শিখে দিই, কিন্তু মিম যদি জেগে যায় তাহলে কি ভাববে? না, দেখে তো মনে হচ্ছে ঘুমের মধ্যে আছে। তা আমি মিমের কপাল একটা ভালোবাসার সোয়াকে দিয়ে উঠে পড়লাম। এরপর ফ্রেশ হয়ে নিচেকে নাস্তা করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মিম আগের মতো শুয়ে আছে। আর ডাক দিলাম না, তাই ঘুমাকোর মতো। তারপর রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটি পৌঁছালাম। এসে দেখি আজ একটা হারামি আসেনি। কেয়ার করার, একা একা কি আর থাকতে ভালো লাগে? চুপচাপ ক্লাসে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর সে ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। একা একা ভালো লাগছে না, তাই একটা ক্লাস করে বের হয়ে আসলাম। ক্লাসরুম থেকে বেরোতেই বাসার দিকে হাঁটা ধরলাম। ভার্সিটি থেকে অনেক দূরে এসে পড়েছি। একা একা রাস্তা দিয়ে হাঁটছি আর মোবাইল টিপছি। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ আমায় মাথায় সজোরে আঘাত করলো। হয়তো কোনো রড দিয়ে মেরেছে, যার কারণে ব্যথার সঙ্গে সঙ্গে সেখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে তাকিয়ে দেখি আমি একটা অন্ধকার রুমে আছি। একটা চেয়ারের সাথে আমার হাত পা কে যেন বেঁধে রেখেছে, যার কারণে একটু নড়তে পারছি না। এমন সময় দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখাবার আমি অবাক না হয়ে পারলাম না, কারণ এইমাত্র দরজা খুলে যে ভিতরে ঢুকেছে সে আর কেউ না, ইমা। কিন্তু ইমা এখানে কিভাবে এলো? তার মানে কি ইমাই আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে? কিছুতে বুঝতেছি না। এদিকে ইমা হেঁটে হেঁটে আমার কাছে চলে এসছে। কিরে, কেমন লাগছে এইখানে তোর? ইমা, তুমি এখানে কি করছো? আর আমাকে এবার এখানে কারা এনেছে? আমি এনেছি তোকে এইখানে। তুমি তুমি আমায় এখানে কেন নিয়েছো? তোর থেকে পুরনো হিসেব নিব, তাই তোকে ধরে এনেছি। মানে আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে এইভাবে ধরে এনেছো? আমার নয় ক্ষতি করেছিস, আমার ভাইয়ের। মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোর জন্য আমি ওই দিন আমার ভাইকে হারিয়েছি। মনে আছে রাফির কথা? কিভাবে মেরেছিলি তুই ওকে? আমার কলা চেপে ধরেই। রাফি? কোন রাফির কথা বলছো? যাকে 6 মাস আগে ভার্সিটি সবার সামনে মেরেছিলাম, ওই রাফির কথা? হ্যাঁ, ওই রাফির কথাই বলছি। আর ও আমার ভাই ছিল, যাকে তুই ভার্সিটির সবার সামনে বন্ধুদের নিয়ে মেরেছিলি। আমার ভাইটা এই অপমান সহ্য করতে না পেরে ওই দিনই গলায় দড়ি আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। আর এসব কিছু শুধু তোর জন্যই হয়েছে। আমি আজ তোকে ছাড়বো না। আজ তোকে মেরে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। দেখো মা, ওর মৃত্যুর জন্য ও নিজেই দায়ী ছিল। আর আমি ওকে ওই দিন ইচ্ছে করে মারিনি। ও আমাদের ভার্সিটির একটা মেয়ের সাথে মিথ্যা ভালোবাসার নাম করে জীবন নষ্ট করে ফেলেছিল, যার কারণে আমি বিষয়টা মেনে নিতে পারিনি। তাই ওই দিন ওকেও শাস্তি দেওয়ার জন্য ভার্সিটিতে সবার সামনে মেরেছিলাম। এখন তুমি বলো, এখানে ওর মৃত্যুর জন্য কি আমি দায়ী? হ্যাঁ, তুই দায়ী। তোর জন্যই আমার ভাইটা মরেছে। আর আজ আমি তোকে মেরে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু তুমি তো আমায় ভালোবাসার কথা বলেছিলা, সেটা কি ছিল? সেটা তো তোকে শুধু একটা অছিলা করে আমার কাছে আনতে চেয়েছিলাম, যাতে তোকে সহজে মারতে পারি। কিন্তু তুই তো এর আগেই বিয়ে করে ফেলেছিস, যেটা আমি আগে জানতাম না। তাই আর কোনো উপায় না পেয়ে আমার লোকজন দিয়ে তোকে তুলে আনলাম। দেখো মা, তোমার ভাই যা করেছিল আমরা শুধু সেটার শাস্তি ওকে দিয়েছিলাম। আর এইখানে তোর এত কথা শোনার জন্য তোকে এইখানে তুলে আনি নাই। আজ তোকে মেরে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য তোকে এইখানে আনা। মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও মিস্টার তামিম। বলে ইমা ভিতরে কাকে যেন আসতে বলল। কিছুক্ষণের মধ্যে 3-4টা লোক হাতে লোহার রড নিয়ে ভিতরে আসলো।
এসে ইমার পিছনে দাঁড়িয়ে পড়লো। মনে হচ্ছে এরা আমার এখানে তুলে এনেছে। ওই সবাই ওকে মারতে শুরু করো। আর হ্যাঁ, তোমাদের মার খেয়ে যাতে ও আর বাঁচতে না পারে। যদি বেঁচে থাকে তাহলে আমি তোমাদের মেরে ফেলবো। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। আপনি বাইরে যান, আমরা একে দেখছি। লোকগুলোর মধ্যে একটা লোক কথাটা বলল। ইমার এখানে 1 সেকেন্ডও দাঁড়ালো না, রুমের বাইরে চলে গেল। আর এদিকে লোকগুলো এসে আমার এলোপাথারি মারতে শুরু করলো রড দিয়ে। এদিকে মার খেতে খেতে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। কথা বলার শক্তি যেন একদম হারিয়ে ফেলেছি। আর সহ্য করতে পারলাম না, সেখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান পেল তখন আশেপাশে তাকে দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। আমার পাশেই তখন একটা নার্স ছিল। আমার জ্ঞান ফিরতে দেখে দৌড়ে বাইরে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে। এই কথা শুনে তো আমার বাবা মা খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো। সবাই মিলে ভিতরে ঢুকে আমার পাশে চলে আসলো। আম্মু এসে আমার জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। বাবা, তুই ঠিক আছিস? তুই জানিস আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে। আমি যে আজ কি খুশি বলে বোঝাতে পারবো না। আম্মু আমি ঠিক আছি। আর আমি এখানে এলাম কিভাবে? মিম মামুনি তোকে এইখানে এনেছে। ওই দিন যদি মিম না থাকতো তাহলে যে কি হয়ে যেত। কি? মিমামা এখানে এনেছে? কিন্তু কিভাবে? এসব কথা পরেও শুনতে পারবা, এখন তুমি একটু রেস্ট নাও। এমনিতে তোমার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি। আচ্ছা। এরপর আম্মু বাইরে চলে গেলেন। আর আমি শুয়ে ভাবছি মিম আমায় কিভাবে এখানে আনলো, কিছুই তো বুঝতেছি না। আর তাছাড়া মিম কই? ওকে তো একবার দেখলাম না। না, আর ভাবতে পারছি না। যত ভাবছি ততই মাথা ব্যথা করছে। আর কিছু না ভেবে একটু ঘুমানোর চেষ্টা করলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। যখন ঘুম ভাঙলো তখন ঘুমের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি এ তো মিম আমার বুকের উপর শুয়ে আছে। মিম এখানে কি করে এলো? তার উপরে সে আমার বুকের উপর শুয়ে আছে। মিম, মিম তুমি এখানে কি করছো? কখন এলে? মিম ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে যে আমি উঠে পড়েছি। তা দেখে মিম খুশিতে আমায় জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো তো জান? 2 দিন ধরে তুমি অজ্ঞান অবস্থায় ছিলা। আমার যে কি চিন্তা হচ্ছিল নিজেই জানি না। ওর কান্না দেখে কেন যেন থাকতে পারলাম না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে নিলাম। এই পাগলি, কান্না করছো কেন? দেখো আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি আর বাঁচতাম না, সত্যি সত্যিই মরে যেতাম। দেও একটা চর। এইসব কথা আর ভুলে মুখে আনবা না, না হলে কিন্তু তোমার সাথে আর কখনোই কথা বলবো না। আচ্ছা সরি, আর এইসব কথা বলবো না। তবুও রাগ করো না প্লিজ। হ্যাঁ আচ্ছা, এখন বলো আমি এখানে কিভাবে আসলাম? তাহলে শোন, যখন তোমাকে কিছু লোকজন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখনই আমি ভার্সিটির দিকে আসছিলাম। আর এসে দেখি কারা যেন তোমায় তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমিও একটা রিক্সা নিয়ে ওদের পিছু নিলাম। তারপর এসে দেখি যে ইমা নামের মেয়েটাই তোমায় কিডন্যাপ করে এনেছে। আর আমি তোমাদের সব কথাও শুনেছিলাম। এরপরেই আমি পুলিশ স্টেশনে কল করে পুলিশকে আসতে বলি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। ওরা ততক্ষণে তোমায় মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। এরপরেই পুলিশ এসে ওদের ধরে ফেলে, সাথে ইমাকেও। আমি অবশ্য ইমাকে ইচ্ছা মতো কয়েকটা চট দিয়েছিলাম। তারপর পুলিশরা ওদের সবাইকে ধরে নিয়ে যায়। আর আমি একজন পুলিশের সাহায্যে তোমাকে এখানে নিয়ে আসি। তারপর বাড়ির সবাইকে ফোন করে তোমার কথা বলে এখানে আসতে বলি। ওর কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি মিম যদি ওই দিন না থাকতো তাহলে যে আমার কি হতো। তারপর একবার ভালো করে মিমের দিকে তাকালাম, দেখলাম এই 2 দিনই চোখের নিচে হালকা কালি জমে গেছে। আর অনেকটা শুকিয়ে গেছে মনে হয়। ঠিকমতো খাওয়া দাওয়া করে না মনে হয় এই 2 দিনে। এই কি হলো, এইভাবে কি দেখছো? দেখছি তোমাকে, এই কয়দিনে অনেকটা শুকিয়ে গেছো। মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়াই করনি। হে, তোকে এইখানে আনার পর থেকে মেয়েটা একবারের জন্য চোখ লাগায়নি। আর এক বেলা ঠিক মতো খেয়েছে বলে মনেও হয় না। নে ধর, তোদের জন্য খাবার নিয়ে এসেছি, 2 জন মিলে খেয়ে নে। আর হে মিম মামনি, খাওয়া শেষ হলে তামিমকে এই ওষুধগুলো খাইয়ে দিও তুই। আচ্ছা আম্মু। আচ্ছা তাহলে আমি এখন গেলাম, তোরা খেয়ে নে। বলে আম্মু চলে গেলেন। তুমি আমার জন্য এত কষ্ট করছো, আর আমি নাকি না দিনের পর দিন তোমার ভালোবাসার অবহেলা করে এসেছি। এসব কথা এখন বাদ দাও আর খাবারগুলো খেয়ে নাও। এরপর মিমামাই ও নিজের হাতে খাবার খেয়ে দিল। আমি মিমকে আমার হাতে খাইয়ে দিলাম। খাওয়া শেষ হলে মিমামাই কিছু ওষুধ খাইয়ে দিয়ে প্লেট নিয়ে বাইরে চলে গেল। আর আমি শুয়ে ভাবতে লাগলাম কি ভুলটাই না করেছি এতদিন। যে মেয়ে আমাকে পাগলের মতো ভালোবাসে তাকে কেন আমি এতদিন অবহেলা করে এসেছি। না,
অনেক হয়েছে। আমি বুঝে গেছি মিম আমাকে সত্যি মন থেকে ভালোবাসে। আমি ওকে এখন থেকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো। ওকে তিল পরিমাণও কষ্ট দিব না, যাই হোক না কেন। এইভাবে আরও 2 দিন হসপিটালে থাকার পর ডক্টরের কাছ থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসলাম। এই 2 দিনে মিম সবসময় আমার পাশেই ছিল, একটু সময়ের জন্য আমার ছেড়ে কোথাও যায়নি। এই কয়েকদিনের জন্য মিমকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। বন্ধুরা অবশ্য সময় এমন অবস্থার কথা শুনে রিলিজ নেওয়ার আগের দিন এসে দেখেও গেছিল। বাসায় এসে আরও কয়েকদিন লেগে গেছিল ভালোভাবে সুস্থ হতে। ওরা যে এরকমভাবে মেরেছিল তাতে হাঁটতে প্রথম একটু সমস্যা হলেও এখন ঠিকমতো হাঁটতে পারি। তো রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে চলে আসলাম। রুমে এসে একা বসে আছি, কিন্তু মিমের আসে নামগন্ধই নেই। প্রায় কিছুক্ষণ পর মহারানী এসে রুমে ঢুকলো আর এসে আমার পাশে বসে পড়লেন। কি হলো, এইভাবে বসে আছো কেন? ঘুমাবে না? হ্যাঁ, তবে তার আগে তোমায় আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলো? মিম, আমি এতদিন যা যা করেছি সবকিছুর জন্য আমি সত্যি অনুতপ্ত। প্লিজ আমায় মাফ করে দাও। আমি সত্যি এতদিন ধরে তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আমায় কি আরেকটা সুযোগ দিবা তোমার মনের মতো হয়ে উঠতে? এইভাবে বলছো কেন? তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই যথেষ্ট। আর হ্যাঁ, সুযোগ পেতে হলে আগে আমার 2টা কথা মানতে হবে। পারবা? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। বলো আমায় কি করতে হবে? আগে আমায় কথা দাও, আমার কথাগুলো ফেলতে পারবা না। আচ্ছা মহারানী, কথা দিলাম। এখন বলো আমায় কি কি করতে হবে? এখন না, আগে আমরা সাথে গিয়ে চাঁদ দেখবো, তারপর এসে বলবো। আচ্ছা মহারানী, যেটা আপনি বলেন। তাহলে এখন চলেন। চলেন মানে? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে, না হলে আমি যাবো না। আচ্ছা বাবা, রাগ করতে হবে না, নিচে বলে মিমকে কোলে তুলে নিলাম। মিমও তার 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। এরপর আস্তে আস্তে হেঁটে মিমকে নিয়ে ছাদে এলাম। এসে মিমকে একটা দোলনায় বসিয়ে দিলাম। উফ, এত ভারী কেন তুমি? হ্যাঁ, আর একটু হলে তো আমায় খুঁজে পেত না। কি? আমি ভারী তাই না? তার মানে তুমি বলতে চাও আমি বেশি খাই? যাও, তোমার সাথে আর কথা নাই। বলে অন্যদিকে মুখ করে বসে পড়লো। ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। তারপর ওকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরলাম। নিজেকে ছাড়ানোর জন্য অনেকটা চেষ্টা, কিন্তু কিছুতে আমার দিকে পেরে উঠতে পারছে না। এত নড়াচড়া করছো কেন? ছাড়ো আমাকে তুমি, আমি বেশি খাই, আমাকে ধরতে হবে না। যা তুই। সরি সোনা পাখি, ওইটা তো শুধু তোমাকে একটু রাগানোর জন্য বললাম। আর একটা কথা কি জানো, রাখলে না তোমাকে অনেক সুন্দর লাগে। হইছে, আর বলতে হবে না। এরপর মিম তার 2 হাত দিয়ে আমায় জড়িয়ে ধরলো আর আমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে লাগলো। এইভাবে প্রায় অনেকটা সময় থাকার পর মিমকে বললাম, অনেক রাত হয়েছে, এখন রুমে চলো। তবে যেভাবে নিয়ে আসছিলা সেভাবেই নিয়ে যেতে হবে। বুঝেছি ও কি বলতে চাচ্ছে। তাই না বসে থেকে দোলনা থেকে উঠে ওকে কোলে নিয়ে রুমে এলাম। রুমে এসে ওকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিম বিছানায় বসে আছে। কি হলো, ঘুমাবো না? ঘুমাবো মানে? মনে নেই এখনো আমার 2টা শর্ত বাকি রয়েছে? ও হ্যাঁ, মনে নেই। আচ্ছা বলো, এখন তোমার শর্ত কি কি? প্রথম শর্ত, এখন থেকে আমায় অনেক ভালোবাসতে হবে, কখনো আমায় কষ্ট দিতে পারবা না। হ্যাঁ, অনেক ভালোবাসবো, কথা দিলাম। এবার 2 নাম্বারটা বলো। দ্বিতীয়টা হলো, আমার একটা বাবু চাই, ঠিক তোমার মতো। বলে আমার বুকে এসে মুখ লুকালো। আমি তো অবাক মিমের এমন কথা শুনে। বাবু? রাজকন্যা নাকি রাজকুমার? হ্যাঁ, তোমার মতো দেখতে একটা রাজকুমার। তাহলে তো দেখছি সেই দিনে বাসরাতের কাজটা আজকে সেরে ফেলতেই হবে। না করেছে কে? তোমার যা ভালো মনে হয় করো। আমি আর কিছু না বলে ধীরে ধীরে মিমের দিকে এগোতে লাগলাম। এরপর আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে আসলাম। মিমও আমায় কোনো বাধা দিল না। সে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। লুচ্চা পাঠক পাঠিকায় এক একটা। অন্যের বাসরও তো দেখবার চায়, খাইয়ে দেয় কি কাজ কাম নাই? আপনারা যে অন্যের বাসর ঘর দেখতে আইছেন, যান যান, আর আমাদেরকে আমাদের কাজ করতে দান। বাই বাই।